নমস্কার, আমি লিও। আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনার জন্য থাকছে আপনাদের প্রিয় এক গোয়েন্দা চরিত্র শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের রহস্যভেদী বাসবের ত্রিকোণ ত্রিতাল। গল্প শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে যাবেন, যাতে সমস্ত গল্পের আপডেটস সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। আর জয়েন বাটন প্রেস করে আপনিও হতে পারেন আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ মাত্র 29 টাকা থেকে শুরু। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুনে নি আজকের আমাদের বিশেষ গল্প শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের রহস্যভেদী বাসবে ত্রিকোণ ত্রিতাল। যতদূর দৃষ্টি চলে শুধু সবুজের মেলা। জানলার কাছ থেকে দৃষ্টি সরিয়ে আনলো বাসব। ডান হাতের 2 আঙুলের ফাঁকে ধরা জ্বলন্ত সিগারেটে দীর্ঘ টান দিল। তারপর পূর্ণ বেগে ছুটে চলেছে দেরাদুন এক্সপ্রেস। কামরায় বিশেষ ভিড় নেই। 6 বার্থ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, অথচ যাত্রী মাত্র ওরা 3 জন। বাসব নিজে, শৈবাল ও সোমা। শৈবালই প্রস্তাব করেছিল, চলো কোথাও ঘুরে আসি, কিছু ছুটি পাওনা হয়ে গেছে এই পুজোর অবকাশেই। বাসব সিগারেটের টিনটা খুলতে খুলতে বলেছিল, পুজোর সময় ট্রেনে চড়া মানে ভিড়ের দৌলতে চিড়ে চ্যাপটা হওয়া। সেই ভ্রমণে আনন্দ নেই ডাক্তার। তার চেয়ে পুজোর পর ভিড় কমে গেলে যাওয়া যেতে পারে। বেশ, সেই ভালো। তা কোথায় যাওয়া যায় বলো? গতবার তো সমুদ্রের তীরে গিয়েছিলাম, এবার দেরাদুন চলো। এবার উঁচুতে ওঠা যাক একটু। মন্দ কি, দেরাদুন যাওয়ার ইচ্ছে তো আমার অনেক দিনের। দেরাদুন যাওয়ার প্রোগ্রাম যখন পাকাপাকি হয়ে এসেছে, ঠিক সেই সময় সোমা দর্শন দিল সেখানে। গলায় তার প্রচুর অসন্তোষ। খুব যে পাহাড়ে বেড়াবার প্রোগ্রাম হচ্ছে। পুজোর পর আমরা দেরাদুনে যাব ভাবছি। খুব ভালো কথা, কিন্তু তোমাদের আলাপ এত চুপি চুপি হচ্ছিল কেন? আমাকে বাদ দেবার তালে আছো বুঝি? তোমাকে মানে? কোনো কথা শুনতে চাই না। আমিও যাব তোমাদের সঙ্গে। সেলফিশের মতো আমাকে বারবার বাদ দিয়ে যেতে তোমাদের বিবেকে আটকায় না? খুবই গম্ভীর প্রশ্ন। এরপর ওরা পুজো কাটিয়ে একদিন দুন এক্সপ্রেসে চেপে বসল। কি হে, দার্শনিকের মতো এত কি ভাবছো হে? ভাবছি না, দেখছি। দেখো ডাক্তার, চতুর্দিকের শান্ত শ্যামল শোভার চেয়ে আমার উগ্র প্রাকৃতিক দৃশ্যই বেশি পছন্দ। তোমার? আগে আমি তোমার ভাষায় শান্ত শ্যামল দৃশ্য পছন্দ করতাম, কিন্তু এখনকার কথা স্বতন্ত্র। এখন স্বতন্ত্র কেন? এখন আমি বিবাহিত ভাই। বুঝতে পারছো না? আমার পাহাড়ের দেশে বাড়ি, কাজেই আমার মন রাখবার জন্যে ওকে উগ্র প্রাকৃতিক দৃশ্যে মন বসাতে হয়েছে অনন্য পায় হয়ে। এই কথাই বলতে চাইছেন আপনার বন্ধু। তাই নাকি ডাক্তার? নইলে তো ভাই ঘন ঘর দাম্পত্য কলহ জমে উঠবে। দাম্পত্য কলহ যত মিষ্টিই হোক না কেন, তবুও কোন ভদ্র সন্তান তাকে প্রশ্রয় দিতে চায় বলো? আমি কিন্তু এখন সোমার পক্ষে। তুমি বলো না, কে কবে ধান ক্ষেত আর গম ক্ষেত দেখতে যায়, অথচ পাহাড় দেখবার জন্য লোকে দূর দূর থেকেই কিন্তু ছোটাছুটি করে। এই যেমন আমরা এখন দেরাদুনে চলেছি, ইচ্ছে করলে কি বর্ধমানে ধান ক্ষেত দেখতে যেতে পারতাম না? তোমার কথার উত্তরে অনেক কথাই ভিড় করে আসছে ঠোঁটের আগায়, কিন্তু বলবো না। তোমরা দলে ভারী, আমার চুপ করে থাকাই ভালো। ওভাবে লেজ গুটিয়ে পালালে চলবে না। আমি তোমাকে প্রমাণ করে দেব ডাক্তার, দার্জিলিং, সিমলা, নৈনিতালের অপূর্ব দৃশ্যাবলী যে সব মানুষের মনকে মাতিয়ে তোলে তাই নয়, ক্ষেত্র বিশেষে কারোর জীবনের মোড়ও ঘুরিয়ে দিতে পারে। কিরকম? প্রমাণস্বরূপ তুমি আমাকেই ধরতে পারো। শ্রীমান বাসব ব্যানার্জি অ্যানাটমির ছাত্র ছিল, অথচ এখন তিনি তোমাদের ভাষায় একজন বিখ্যাত গোয়েন্দা। এই ব্যতিক্রমে কি করে সম্ভব হলো জানো? হিমাচল প্রদেশের পাহাড়গুলো
তার প্রথম জীবনের সমস্ত পরিকল্পনাকে ধামাচাপা দিয়ে দিল বলে। পরিষ্কার করে কিছু বলবে কি? মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং গল্পের গন্ধ পাচ্ছি আমরা। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিনা জানি না, তবে আমার জীবনের ওটাই প্রথম কেস। এই কেসটা হাতে না এলে বোধ হয় আমি তোমার কর্তার মতোই ডাক্তার হতাম। এর সঙ্গে পাহাড়ের সম্পর্ক কি? কুলু ভ্যালি যদি আমি না যেতাম ডাক্তার, তাহলে আমার জীবনের সেই প্রথম কেসটা আমি মোটেই হাতে পেতাম না। বলাই বাহুল্য, তোমরা বুঝতে পারছো সেই কেসের সঙ্গে পাহাড়ের সম্পর্ক আমার ওতপ্রোতভাবে জড়িত। বলুন না গল্পটা, আমরা শুনি। দুন এক্সপ্রেস তখন কোনো এক স্টেশনে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিল। বাসব জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখল ফৈজাবাদ, ও জানলার বাইরে থেকে মুখ সরিয়ে এনে বার্থের উপরে রাখা টিন থেকে একটা সিগারেট বের করে ধরালো। এক মুখ ধোঁয়া ছেড়ে সে বলল, আসলে বিএসসি পাশ করার পর কি খেয়াল চাপলো, মেডিকেল কলেজে নাম লেখালাম। আমি তখন 4th ইয়ারের ছাত্র। বাবা বছর 2 আগেই মারা গিয়েছেন। মা গত হয়েছেন আমার ছোটবেলাতে। অভিভাবক শূন্য জীবন কাটছিল আমার। তবে বাবা না থাকলেও প্রাচুর্য ছড়িয়ে গিয়েছিলেন। হ্যাঙ্গারফুড স্ট্রিটের বাড়িখানাই সব নয়, ব্যাংকেও প্রচুর টাকা জমা ছিল আমার নামে। অন্য কেউ এই প্রশ্রয়ের মধ্যে পড়লে কি হতো আমি জানি না। আমি কিন্তু নিজের পড়াশুনো নিয়মিত চালিয়ে গেলাম। সেবার বড় মামা এলেন দিল্লি থেকে কলকাতায়। তার নাম তুমি শুনে থাকবে, অতুল প্রসাদ মুখার্জি। লিয়াকত আলী খাঁ যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন তিনি ওই অর্থ দপ্তরেই একজন বিখ্যাত জয়েন্ট সেক্রেটারি ছিলেন। যাই হোক, তিনি কলকাতায় কাজ সেরে ফেরার সময় আমাকে দিল্লি নিয়ে চললেন। তখন লম্বা একটা ছুটি ছিল, কাজেই কলেজ কামাইয়ের কোনো ভয় আমার ছিল না। দিল্লি পৌঁছে বাসব দিল্লি পৌঁছালো এক বর্ষা মেদুর দিনে। ও যে এই প্রথম এখানে এলো তা কিন্তু নয়। আর একবার ছোটবেলায় বাবা মার সঙ্গে এসেছিল দিল্লিতে। কি আনন্দের যে সময় কেটেছিল, আজও ভাবলে সুখাবেশে চোখ বন্ধ হয়ে আসে বাসবের। ওর জীবনের পরিপূর্ণ দিনগুলোর কথা। অতুলবাবুর পরিকল্পনা কিন্তু অন্যরকম ছিল। দিল্লির এই প্রচণ্ড গরমে বাসবকে তিনি অকারণে টেনে আনেননি। আসলে তার উদ্দেশ্য ছিল ওকে সঙ্গে নিয়ে কুলু ভ্যালি যাওয়ার। অনেকদিন কাজ থেকে ছুটি নেননি অতুলবাবু। নিজের কর্মনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত সরকারের চোখের সামনে তুলে ধরবার জন্যে ব্যস্ত থেকেছেন সবসময়। স্ত্রী রত্নময়ী বললেন, কাজ আর কাজ, ছুটি বুঝি তোমাকে মোটে নিতেই নেই। অতুলবাবু সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বলেছিলেন, কত বড় দায়িত্ব আমার ঘাড়ে, তা তো তুমি বুঝবে না। যখন তখন কি ছুটি নিলেই হলো? যখন তখন? গত 5-6 বছরের মধ্যে কবার তুমি ছুটি নিয়েছো শুনি? নিইনি অবশ্য, তবে আবার কি? মনে হচ্ছে ইংল্যান্ডের রাজা ভারতের সমস্ত দায়িত্ব তোমার ঘাড়ে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে রয়েছে। মৃদু হাসলেন অতুলবাবু, বললেন, খুব রেগে গেছে মনে হচ্ছে। আরে আচ্ছা, ঠিক আছে, বেশ বেশ, আমি ছুটি নিচ্ছি। তবে ছুটিতে কি করবে? কোথাও বেড়াতে যাবে নাকি? হ্যাঁ, কুলু ভ্যালি যাবার অনেক দিন থেকে ইচ্ছে রয়েছে আমার। এখন যদি তুমি ছুটি নাও, তাহলে বড় একটা দলের সঙ্গে আমরা ওখানে যেতে পারি। ক্রমে মিস্টার মুখার্জির স্ত্রীর কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলেন কয়েকজন পদস্থ কর্মচারীর স্ত্রীরা সপরিবারে কুলু ভ্যালি যাওয়ার পরিকল্পনা করছেন। রত্নময়ীও ওই দলের স্বামীকে নিয়ে ভিড়ে পড়তে চান।
অতুলবাবু রাজি হলেন। রত্নময়ীর অভিযোগ মিথ্যে নয়, সত্যিই তো কতদিন ধরে এক নাগাড়ে কাজ করে চলেছেন তিনি। একঘেয়ে জীবন যে ক্রমেই বিষাদগ্রস্ত হয়ে আসছে, এ কথা কি কিছুদিন থেকেই অনুভব করছেন না মিস্টার মুখার্জি? ঠিক হলো, ওরাই কেবল যাবেন না, বাসবও যাবে ওদের সঙ্গে। বাপমা মরা ছেলেটিকে বহুদিন কাছে পাননি দুজনে। এই অবকাশে এই যোগাযোগ ভালোই হবে। সৌভাগ্যক্রমে এই সময় আর একটা সুযোগ এসে গেল। একটা কনফারেন্সে যোগ দিতে কলকাতায় গেলেন অতুল মুখার্জি। কাজ শেষ করে ফেরার পথে বাসবকে দিল্লি নিয়েও চলে এলেন। মানালি, কুলু ভ্যালির এই মনোরম শহরটিকে হিমালয় পাকে পাকে জড়িয়ে ধরেছে। চারিদিকের ধবধবে সাদা তুষারপুঞ্জ আর জমাট নেই, গলছে, অতি ধীরে ধীরে গলছে। পাইন গাছের শাখায় শাখায় বরফের সমারোহ, টপ টপ করে জল পড়ছে সেখান থেকে। মানালি কুলুর প্রাণকেন্দ্র। অবশ্য কয়েক বছর আগেও মানালিকে শহর না বলে পাহাড়িয়া গ্রাম বললেই বোধহয় ঠিক বলা হতো। অথচ এখন প্রগতিশীল জীবনযাত্রার সমস্ত সুব্যবস্থাই এখানে রয়েছে। শুধু তাই নয়, এই শৈলবাসটিকে খুঁটিয়ে দেখবার সমস্ত রকম ব্যবস্থাই ভারত সরকার করে রেখেছেন। এখানে রেলপথ নেই। ভারতের অন্যান্য প্রান্তের সঙ্গে এখানকার যোগাযোগ মোটরের পথ ধরেই। সম্প্রতি এক দীর্ঘ হাইওয়ে নির্মাণের কাজ এখানে শেষ হয়েছে। এমনই যোগাযোগ, হাইওয়ে নির্মাণের কাজ শেষ করার সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব সান্যালের চাকরি জীবনও শেষ হয়ে গেল। সেন্ট্রাল পিডব্লিউডির প্রধান কর্মকর্তা ছিলেন তিনি। চাকরি থেকে অবসর নেবার পর অবশ্য তিনি আর বাংলাদেশে ফিরে গেলেন না। বাঁকুড়ার সুবিখ্যাত সান্যাল পরিবারের সন্তান বিষ্ণুদেব নিজের দেশের সমস্ত বিষয় সম্পত্তি ছোট ভাইয়ের নামে দানপত্র করে দিয়ে মানালিতেই বাড়ি করলেন। সারা জীবন ভারতের প্রান্তে প্রান্তে ঘুরে শেষ জীবনটা তিনি মানালিতে কাটাবার জন্য স্থির নিশ্চিন্ত হলেন। আজ তার অর্থের অভাব নেই, বাকি দিন কটা সুখেই তার কাটবে। বহু অর্থ ব্যয় করে বিরাট বাড়ি তৈরি করেননি তিনি। একজন রিটায়ার্ড ইংরেজ রেঞ্জারের কাছ থেকে একটি বাংলো কিনেছিলেন, শহরের কেন্দ্রস্থল থেকে বেশ কিছুটা দূরে। পাহাড়ের সম্পূর্ণ গা ঘেঁষে এই বাংলোটি অবস্থিত। সবে ভোর হয়েছে। উত্তর দিকের কাঁচের পাল্লা দেওয়া ঢাকা বারান্দায় বসে পাইন গাছের সারির দিকে তাকিয়েছিলেন বিষ্ণুদেব সান্যাল। প্রতিদিন এই সময় এখানেই বসে বসে তিনি প্রাকৃতিক শোভা দেখে থাকেন। একসময় তার পাহাড়ি চাকর মান্ডু চা দিয়ে গেল। চায়ের পেয়ালাটা তুলে নিয়ে বিষ্ণুদেব বললেন, কি রে, তো দাদাবাবু বেরিয়ে গেছেন নাকি? গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বান্নু বলল, জি नहीं। আচ্ছা বেশ, একবার ডেকে দে তো। বিষ্ণুদেবের একটি মাত্র ছেলে, তার নাম রণদেব। পৃথিবীতে নিজের বলতে আর তার কেউ নেই। রণদেব খুব বেশি পড়াশুনো করতে পারেনি। ম্যাট্রিকের দরজা পার হয়েই সরস্বতীর সঙ্গে নিজের সম্পর্ক শেষ করেছে। আগে খেয়ে আর ঘুমিয়েই স্রেফ সময় কাটাচ্ছিল সে। স্নেহশীল বিষ্ণুদেব একটি মাত্র ছেলের এই রকম জীবনযাত্রায় মনে মনে ক্ষুণ্ণ হলেও মুখে কিছুই প্রকাশ করেননি। তার ভরসা ছিল বয়স আরও কিছু বাড়লেই রণদেবের দায়িত্ব নিয়ে কিছু কাজকর্ম করবার ইচ্ছে হয়তো জাগবে। বিষ্ণুদেবের অনুমান কিন্তু মিথ্যে হয়নি। মানালিতে স্থায়ীভাবে বসবাস করার সঙ্গে সঙ্গেই রণদেব এক বিরাট ডিপার্টমেন্টাল স্টোর খুলে বসেছে। অর্থ সাহায্য অবশ্য বিষ্ণুদেবই করেছিলেন। পৃথিবীর নানা দেশের ট্যুরিস্টদের দৌলতে এখন দোকানটি খুবই ভালো চলছে। রণদেব এসে দাঁড়ালো। বয়স তার 28-29-এর মধ্যেই, লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি, বলিষ্ঠ, গায়ের রং ফর্সা ঘেঁষা, মুখের রেখায় রেখায় একটা মিষ্টি ভাব, মাথায় ঘন কালো চুল। তার দিকে তাকিয়ে বিষ্ণুদেব বললেন, দোকানে যাচ্ছ নাকি? হ্যাঁ। শোনো, যা বলতে তোমায় ডেকে পাঠালাম।
কাল দিল্লি থেকে কয়েকজন বিশিষ্ট পরিচিত ব্যক্তি এখানে বেড়াতে আসছেন, দিন কুড়ি থাকবেন। তাদের থাকার ব্যবস্থাটা ভালোভাবে করে দিতে হবে। কজন আসছেন তারা? ওই জনা দশেক বোধ হয় হবে। আমাদের এই ছোট বাড়িতে জনাদশেক অতিথিকে রাখা যাবে না। তা তো আমি জানি, কিন্তু তারা যখন আমাকে ভরসা করেই এখানে বেড়াতে আসছেন, তখন তাদের থাকার ব্যবস্থাটা তো করে দিতে হবে। তারা অবশ্য লিখেছেন হোটেলে অ্যাকোমোডেশন করে রাখতে, ওখানেই উঠবেন। আমি এ ব্যবস্থাকে যুক্তিসঙ্গত বলে মনে করছি না। আচ্ছা, ফ্লোরা কটেজটা তো এখনো খালি আছে, তাই না? দিন দশেক থেকে খালি রয়েছে দেখছি। বিষ্ণুদেবের বাড়ির কাছেই ফ্লোরা কটেজ। এক শিক্ষিত গাড়োয়ালি ভদ্রলোক এখানে আগত বাঙালি পরিদর্শকদের জন্যে এই বাড়িটি ভাড়া দিয়ে থাকেন। কাঠের দেওয়াল বিশিষ্ট ফ্লোরা কটেজ শুধু দর্শনীয় নয়, বাস করার পক্ষেও প্রচুর আরামদায়ক। তাহলে তো কোনো অসুবিধাই রইল না। ওই বাড়িখানা আজই তুমি ভাড়া করে ফেলো, কেমন? বেশ। বাজারের মাঝামাঝি জায়গায় তার বিরাট দোকান। বানালির সবচেয়ে চালু দোকান হলো তারই। এখানে গরম কাপড় থেকে আরম্ভ করে কর্নফ্লেক্স অবধি সমস্ত কিছুই পাওয়া যায়। রণদেব যখন দোকানে এলো তখন ক্রেতাদের প্রচুর ভিড়। বেলা 9টায় এই ডিপার্টমেন্টাল স্টোরটি খোলা হয়। দোকানে যে কজন লোক কাজ করে তারা প্রত্যেকেই বিশ্বাসী। তাদেরই একজনের কাছে চাবি থাকে, সেই দোকান খোলে। রণদেব দোকানে এসেই নিজের কাউন্টারে চলে গেল। ক্রেতাদের চাহিদা মেটাবার জন্যে ব্যস্ত হয়ে উঠল। ওয়াল ক্লকটার দিকে তাকিয়ে নিয়ে রণদেব টেলিফোনের রিসিভারটা তুলে নিল। এক্সচেঞ্জ নম্বর বলে যোগাযোগ করে নিল নির্দিষ্ট জায়গায়। হ্যালো, মিস্টার রাই আছেন বাড়িতে? তার অপর প্রান্ত থেকে ভারী গলা ভেসে এলো। শামসুর রায় কথা বলছি। গুড মর্নিং মিস্টার রাই, আমি দেব। মর্নিং দেব, কি খবর বলো? আপনার ফ্লোরা কটেজটা দিন কুড়িকের জন্য ভাড়া নিতে চাই। কয়েকজন অতিথি আসছেন দিল্লি থেকে। ফোনে সমস্ত কথা হয় না দেব, চলে এসো এখানে। ঘণ্টাখানেকের মধ্যেই যাচ্ছি। রিসিভার নামিয়ে রাখল রণদেব। ফ্লোরা কটেজের পাশের বাড়িটাতেই মিস্টার রায় থাকেন, নিজের বাড়ি। আগে তিনি মিলিটারি ক্যাপ্টেন ছিলেন। এক জীব দুর্ঘটনায় আহত হয়ে অবসর নিতে বাধ্য হয়েছেন। সেই দুর্ঘটনার চিহ্ন এখনও তার শরীরে বিদ্যমান। ডান পাটা টেনে টেনেই তিনি চলেন। রণদেব 11টার সময় পৌঁছালো তার বাড়িতে। কলিং বেল পুশ করল। দরজা খুলে বেরিয়ে এলো একটি মেয়ে। বছর 22 বয়সের মেয়েটি। সৌন্দর্যের সঙ্গে স্বাস্থ্য জড়িয়ে রয়েছে তার শরীরের খাঁজে খাঁজে। মিস্টার রাই আছেন? সপ্রশ্ন দৃষ্টিতে মেয়েটি তাকালো রণদেবের দিকে। বাবা এইমাত্র একটা জরুরি কাজে বেরিয়ে গেলেন। ও আপনি কি মিস্টার সান্যাল? হ্যাঁ। বাবা যাবার আগে বলে গেছেন আপনি এলে বলে দিতে, তিনি দুপুরে কোনো সময় গিয়ে আপনার সাথে দেখা করবেন। আমি তাহলে এখন চলি, তাকে বলবেন আমি এসেছিলাম। রণদেব গেটের দিকে ফিরে চলল। মেয়েটিও কয়েক পা এগিয়ে গেল। চলে যাচ্ছ যে? ঘুরে দাঁড়ালো রণদেব। যেতেই হবে? একটু আগে তৃতীয় কেউ যদি এখানে উপস্থিত থাকতো তাহলে সে মোটেই বুঝতে পারতো না যে তোমার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় আছে। খুব দুঃখ না? তুমি তো চাও দুনিয়া শুদ্ধ লোক আমাদের কথাটা জেনে ফেলুক। এই অঞ্চলের কারো কি এখনো জানতে বাকি আছে? এ কি সত্যি চললে নাকি? দোকানে কাজ আছে, সন্ধ্যার পর আসবো। নির্দিষ্ট দিনে দিল্লি থেকে এলেন সকলে। বড় একটা স্টেশন ওয়াগন থেকে সকলে যখন ফ্লোরা কটেজের সামনে এসে নামলেন তখন বিষ্ণুদেব সান্যাল সেইখানেই উপস্থিত ছিলেন। রণদেব নিজেদের ফিরে বেশ কিছু মাইল এগিয়ে নিয়ে স্টেশন ওয়াগন থেকে পথ দেখিয়ে নিয়ে এলো। গাড়ি থেকে একে একে নামলেন সস্ত্রীক গৌতম সুদ, অরবিন্দ দত্ত, প্রভাত কাঞ্জিলাল, তার মেয়ে রিয়া, সস্ত্রীক প্রশান্ত রায়,
সস্ত্রীক অতুল মুখার্জি এবং বাসব। প্রথম দিন কেউই ফ্লোরা কটেজ থেকে বেরুল না। দিল্লি থেকে এতখানি পথ অতিক্রম করে আসায় সকলেই ক্লান্ত ছিলেন। বিছানায় আশ্রয় নিয়েই প্রথম দিনটা কাটিয়ে দিলেন সকলে। দ্বিতীয় দিন মধ্যাহ্ন আহারে আমন্ত্রণ জানালেন সকলকে বিষ্ণুদেব সান্যাল। বিরাট কিছু আয়োজন তিনি করেননি, কিন্তু সকলে তৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পর সকলে ড্রয়িং রুমে এসে বসতে না বসতেই বৃষ্টি আরম্ভ হলো। কাঁচের সার্সির মধ্যে দিয়ে বাইরের দিকে তাকিয়ে নিল অরবিন্দ দত্ত। বললেন, আকাশের যেরকম অবস্থা তাতে সহজে বৃষ্টি থামবে বলে তো মনে হয় না। শীতও পড়বে চেপে। হ্যাঁ, পাহাড়ি দেশের এই এক অসুবিধা, একবার বৃষ্টি আরম্ভ হলে আর থামতে চায় না। হপ্তাখানেক ধরে চলবে মনে হয়। তাছাড়া যা শীত। অতুল মুখার্জিকে কথাটা শেষ করতে না দিয়ে গৃহকর্তা বিষ্ণুদেব সান্যাল বললেন, শুধু বৃষ্টি নয় মিস্টার মুখার্জি, এই বৃষ্টি কিছুক্ষণের মধ্যে তুষারে পরিণত হতে পারে। বাবা, গরমকালেও বরফ পড়ে নাকি? অনেকদিন ধরেই তো রয়েছি, এখানকার খামখেয়ালি জল হাওয়াও লক্ষ্য করছি। বৃষ্টি হতে হতে এখানে যে কোনো সময় তুষার পড়াটা বৈচিত্র্য নয়। একটা সিগারেট ধরিয়ে নিয়ে প্রশান্ত রায় বললেন, কাগজে পড়েছি এক এক সময় এখানে এত তুষারপাত হয় যে এখানকার সম্পূর্ণ জীবনযাত্রা অচল হয়ে পড়ে নাকি। এ তো সাধারণ ঘটনা। রিয়া এতক্ষণ চুপ করে শুনছিল, বলল, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এইখানকার মানুষ এই শোচনীয় প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও মরে না, তারা ঝাপটাটাকে সম্পূর্ণ সয়ে নিয়েছে। তুমি ঠিকই বলছো মা, এখানকার মানুষ অত্যন্ত সবল স্বাস্থ্যের অধিকারী। তবে একবার এইরকম প্রাকৃতিক দুর্যোগের দিনে আমি একজনকে কাঁচা বরফের মধ্যে ডুবে যেতে দেখেছিলাম। কিরকম? ঠান্ডায় অসাড় হয়ে গিয়ে কেউ বরফের মধ্যে তলিয়ে গিয়েছিল বোধহয়। না, এক পুরুষকে সুস্থ সবল একটি মেয়েকে বরফের মধ্যে পুঁতে দিতে দেখেছিলাম। বিস্ময়ে নুয়ে পড়লেন কাঞ্জিলাল। আপনি দেখলেন অথচ বাধা দিলেন না? হ্যাঁ, বাধা দিয়েছিলাম। আমার কপালের ডান পাশের ক্ষত চিহ্নটা দেখতে পাচ্ছেন? বাধা দেওয়ার ফলস্বরূপই এটা আমার দিন। ঘটনাটা শোনার জন্য অত্যন্ত ব্যস্ততা বোধ করছি মিস্টার সান্যাল। খাপছাড়া ভাবে না, পুরো গল্পটা বলুন। সকলেই তার মুখের থেকে গল্পটা শুনবার জন্যে ব্যগ্র রয়েছেন মনে হলো। তিনি আরম্ভ করলেন, বছর 21 আগের কথা। আমি তখন পিডব্লিউর অ্যাকাউন্টসে রয়েছি। পদমর্যাদা বিরাট কিছু নয়, ক্লার্কদের এক ধাপ ওপরে কাজ করি। সেবার উত্তরপ্রদেশের আমাদের কাজ হচ্ছিল। দৈবাত কয়েকদিন ছুটি পেয়ে গেলাম। আমরা কয়েকজন সহকর্মী মিলে ঠিক করলাম এই ছুটিটা কুলু ভ্যালিতে গিয়ে কাটিয়ে আসব। কুলুতে এখনকার মতো তখন অত রকমের সুযোগ সুবিধা ছিল না। উঠলাম একটা সরকারি বাংলোতে। মিস্টার সান্যাল থামলেন, সিগারেট ধরিয়ে নিয়ে আবার আরম্ভ করলেন, বেশ কিছুদিন কাটছিল। সেদিন এক গাড়োয়ালি বস্তিতে আমরা বেড়াতে গিয়েছিলাম। খুব পরিচ্ছন্ন এদের জীবনধারা। আমি একলাই ছিলাম, অন্যেরা মানালিতে ছিল। সেদিনও ছিল আজকের মতো দিন, তবে বৃষ্টি পড়ছিল না। ঝিরঝির করে তুষার পড়ছিল। শীতও প্রচন্ড ছিল। ওয়েস্টের ট্রাউজার পাউর উইন্ডশিটারে নিজেকে মুড়িয়ে রেখেছিলাম। মাথা বাঁচাচ্ছিল ফেল্টেড হ্যাট। রুমেই উইন্ডস্টারের উপরে বরফ একেবারে জমে উঠেছিল। গাড়োয়ালদের গ্রাম থেকে দ্রুত পায়ে আমি নিজের আস্তানার দিকে ফিরে আসছিলাম। চারিধার নির্জনতায় একেবারে খাঁ খাঁ করছিল। কেউ কোথায় সেখানে ছিল না। কেমন ভয় ভয় করতে লাগলো আমার, কিন্তু খুব বেশি দূরে এগোতেও পারলাম না। তুষারপাত প্রচন্ড তীব্র হলো। রাস্তার দুই পাশে ওয়ালটন গাছের সারি। আমি একটা গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। মিনিট 10 দাঁড়িয়েছিলাম বোধ হয়। হঠাৎ শুনতে পেলাম
কাছাকাছি কারা যেন কথা বলছে। সিগার নিভে গিয়েছিল। বিষ্ণুদেব সান্যালের বলার ভঙ্গিটাও একেবারে চমৎকার। সকলে মুগ্ধ হয়ে শুনছিলেন। মিস্টার সান্যাল আর সিগার ধরালেন না। অ্যাস্ট্রের উপর সিগারের অর্ধদগ্ধ টুকরোটা রেখে তিনি আবার বলতে আরম্ভ করলেন। কথাবার্তা কানে আসতে আমার একটু সাহস হলো। আমি একলা নেই, তাহলে এখানে আরো কয়েকজন লোক আছে। প্রথমে আমি তাদের কথায় কান দেওয়ার একেবারেই প্রয়োজন মনে করিনি। শুধু মনে হয়েছিল দুটি নারী ও পুরুষের মধ্যে ইংরেজিতে কথা হচ্ছে। হঠাৎ একটা আর্তচিৎকারে আমাকে সচকিত করে তুলল। আমি গাছের তলায় ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলাম। শব্দ লক্ষ্য করেই অবশ্য গিয়েছিলাম। গিয়ে দেখলাম একজন বলিষ্ঠ লোক আমার দিকে পিছন করে দাঁড়িয়ে একটি মেয়ের গলা চেপে ধরেছে, আর তার হাত থেকে ছাড়া পাবার জন্যে মেয়েটি একেবারে ছটফট করছে। আমি আর কাল বিলম্ব না করে লোকটির ঘাড়ে লাফিয়ে পড়লাম। অতর্কিতভাবে আক্রান্ত হয়ে প্রথমে সে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে এক ঝটকায় আমাকে মাটিতে ফেলেও দিল। মেয়েটি তখন কোনো রকমে গাছ আঁকড়ে দাঁড়িয়েছিল। হয়তো তার পালাবার ক্ষমতাও ছিল না। আমি আক্রমণকারীর মুখ ক্ষণিকের জন্য দেখতে পেলাম। সে আমার মাথায় প্রচন্ডভাবে কি একটা দিয়ে যেন আঘাত করল। পূর্বক্ষণে তারপর ঘরের সকলে উৎকণ্ঠার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছিলেন। তারপর আমি বোধহয় মিনিট 20 ওখানে আচ্ছন্নের মতো পড়েছিলাম। আচ্ছন্ন ভাবটা সম্পূর্ণ কেটে যাবার পর দেখি উপুর হয়ে আমি পড়ে আছি। কপালের এক পাশ একেবারে কেটে গেছে। ব্যথায় টনটন করছে, রক্তের মধ্যে বরফের মাখামাখি। কোনো রকমে উঠে বসলাম। উঠে বসতেই যে দৃশ্য আমার চোখে পড়ল, আমার জীবনের শেষ দিন পর্যন্ত তা আমার মনে থাকবে। দেখলাম আক্রান্তকারীর চিহ্ন মাত্র নেই, আর সেই মেয়েটিও অর্ধেকটা বরফের মধ্যে ডুবে গেছে। শুধু তাই নয়, সে দ্রুত তলিয়ে যাচ্ছে চোরা বরফের ফাঁকে। মেয়েটির বোধহয় জ্ঞান নেই, কারণ খাড়াভাবে নেমে গেলেও সে সম্পূর্ণ স্থির হয়ে রয়েছে। আমি হাঁচড় পাঁচড় করে উঠবার চেষ্টা করলাম। বাঁচাতে হবে মেয়েটিকে, কিন্তু বৃথা চেষ্টা করলাম। মাথাটা ঝিমঝিম করে উঠল। তারপর চোখের সামনেই মেয়েটি তলিয়ে গেল বরফের মধ্যে সেই মরণ ভাবে। বলতে যতই সময় লাগুক না কেন, ঘটনাটা ঘটল কিন্তু এক লহমার মধ্যে। বিষ্ণুদেব সান্যাল রুমাল দিয়ে নিজের মুখ মুছে মুছে নিয়ে আবার আরম্ভ করলেন। কিভাবে আমি সেই আস্তানায় ফিরে এসেছিলাম তা এখন বর্ণনা করা শক্ত। তবে কাউকেই কোনো কথা বলতে আর সাহস হলো না। ক্ষত সম্বন্ধে বললাম, পড়ে গিয়ে কেটে গেছে। পুলিশকে খবর আর দিলাম না। কাজটা অবশ্য অন্যায় হয়েছিল। খবর দিলাম না এই কারণে, পুলিশ যদি আমাকেই সন্দেহ করে বসে তখন। একটু সুস্থ হই আবার ঘটনাস্থলে গেলাম। একটা দুর্নিবার কৌতূহল আমাকে টেনে নিয়ে গেল সেখানে। এখানেই এক মর্মান্তিক ইতিহাস রচিত হয়েছে। আজ তা কি বলবে। যেখানে মেয়েটি বরফের মধ্যে অদৃশ্য হয়েছিল, আমি তার কাছাকাছি গেলাম না। বিশ্বাস কি, আমিও যদি তলিয়ে যাই। হঠাৎ আমার নজরে পড়ল, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার হাত 10 দূরে কালো মতো কি একটা পড়ে আছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে জিনিসটা তুলে নিলাম। কালো একটা চামড়ার ভ্যানিটি ব্যাগ, বোধহয় সেই মেয়েটির। অনিচ্ছার সঙ্গে ব্যাগটা খুললাম। প্রসাধনের কিছু টুকিটাকি জিনিসপত্র, একটা নোট বইও রয়েছে। নোট বইটার মলাটের উল্টো দিকের স্বচ্ছ ফ্ল্যাপের তলায় একখানা অটোগ্রাফ, লাবণ্যময়ী তরুণীর ফটোগ্রাফ। এরপর আপনি কি করলেন? শামশের রায়ের ব্যাঘ্র জিজ্ঞাসা। আজকের মধ্যাহ্ন আহারে তাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন মিস্টার সান্যাল। নোট বইটা নিয়ে ফিরে এলাম হোটেলে। নেড়ে চেড়ে দেখলাম
মেয়েটির নাম সরোজ মেহরা। আগ্রার একটা ঠিকানাও পাওয়া গেল, তো আর কিছু বুঝতে পারা গেল না, কারণ প্রায় সমস্ত নোট বইটায় দৈনিক কেনাকাটার হিসেব ছাড়া আর কিছুই লেখা নেই। একই অবাক হতে হলো আমাকে। আরো 2 দিন কেটে গেল। তৃতীয় দিন আমি বাজারে বেরিয়েছিলাম। লক্ষ্য করলাম এক জায়গায় ভীষণ হট্টগোল হচ্ছে, প্রচুর লোক জড়ো হয়ে কি যেন দেখছে। আমিও ভিড়ের মধ্যে মিশে গেলাম। দেখলাম দেয়ালে একটা পোস্টার লাগানো রয়েছে। সকলের দৃষ্টি সেই পোস্টারের দিকে। আমি পোস্টারের দিকে তাকালাম। বেশ লম্বা চওড়া পোস্টারখানা। স্থানীয় ও ইংরেজি ভাষায় লেখা রয়েছে পোস্টারটার মাঝখানে একটি মেয়ের ছবি। ছবিটি আর কারণ নয়, সেই মেয়েটির। পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, মেয়েটি দিন 3 হলো নিজের নবজাত শিশুকে নিয়ে হাসপাতাল থেকে অদৃশ্য হয়েছে। কোনো সুহৃদয় নাগরিক এ সম্বন্ধে কোনো সংবাদ পেলে তাকে পুরস্কৃত করা হবে। রহস্য আরো ঘনীভূত হলো। আমি ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এলাম, ফিরে এলাম আমার হোটেলে। ঠিক করলাম এই উটকো ব্যাপার নিয়ে আর আমি চিন্তা করব না। আমাদের ছুটি ফুরিয়ে এসেছিল। ফিরে এলাম আগ্রায়। এতক্ষণ গল্পই শুধু শুনছিলেন মিস্টার গৌতম সুদ। এবার বললেন, আপনি আর এ নিয়ে বোধহয় মাথা ঘামাননি, তাই না? না, যদি হত্যাকারী সম্বন্ধে আমার কোনো সঠিক ধারণা থাকতো তাহলে নিশ্চয়ই আমি পুলিশকে গিয়ে সমস্ত কথা জানাতাম। বাসব বলে উঠল, একটা ধারণা কিন্তু আমার ছিল। কি ধারণা? আপনি হত্যাকারীর মুখ দেখতে পেয়েছিলেন, তাই তো? এই মুখের বর্ণনা পুলিশের কাছে দিলে বোধহয় ভালো হতো। আমি তো আগেই বলেছি আমার কিরকম ভয় ধরে গিয়েছিল। ভয়ের কারণ হলো যদি পুলিশ মনে করে আমি এই যজ্ঞের একমাত্র পুরোহিত, তখন আপনার ভয় পাওয়াটা স্বাভাবিক। তবু আপনি ইচ্ছে করলে নিজের নাম ঠিকানা না দিয়ে পুলিশকে সমস্ত কিছু জানাতে পারতেন। পারতাম, কিন্তু পারিনি। আমার স্বাভাবিক বুদ্ধির উপর বোধ হয় পর্দা পড়ে গিয়েছিল। বৃষ্টি থেমে গিয়েছিল। বিষ্ণুদেব সান্যালের গল্পে সকলে এমনভাবে হারিয়ে গিয়েছিলেন যে বৃষ্টি কখন থেমে গেছে সেদিকে কারোর খেয়াল নেই। ঘড়িতে অনেকগুলো ঘণ্টার ধ্বনি হলো এই সময়। সকলকে বাস্তব সম্বন্ধে সচেতন করে দিল। গৌতম সুদ উঠে দাঁড়ালেন, বললেন, মিস্টার সান্যালের বর্ণনা ভঙ্গি সত্যিই চমৎকার। আশা করি এটা গল্প ছাড়া আর কিছুই নয়। তবে এই ধরনের একটা গল্প উদ্ভাবনী শক্তির দ্বারা সৃষ্টি করতে পারলে এই বয়সেই আমি রোমাঞ্চকর গল্পের লেখক হওয়ার চেষ্টা করতাম। বিষ্ণুদেব বললেন, কিন্তু আমি আপনাদের যা বললাম তা একেবারেই সত্যি ঘটনা। সকলেই তখন যে যার কোচ ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। কেন বোঝা গেল না কারোর মুখেই কোনো কথা নেই। একে একে সকলেই বিদায় নিলেন। পরের দিন তখন সকাল 7টা। ফ্লোরা কটেজের অতিথিরা চায়ের টেবিলে একত্রিত হয়েছেন। চা খেতে খেতে নানা রকম আলোচনাও চলছে। একসময় বিষ্ণুদেব সান্যালের গল্পের কথা উঠল। অরবিন্দ দত্ত বললেন, বিশ্বাস করতে তো আমারও মন চাইছে না, তবে এরকম ডাহা মিথ্যে কথা কেউ কিভাবে বলতে পারে? এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়েছে। আবার গল্প? তাৎপর্যময় গল্প হলে বলতে পারেন। তাৎপর্য আছে বই কি। আমার গল্পটা শুনলেই মিস্টার সান্যালের গল্পের সম্বন্ধে প্রকৃত ধারণাটা করতে পারবেন। তাহলে তো শুনতেই হয়, বলুন। এক ভদ্রলোকের প্রচুর পয়সা ছিল, বুঝলেন। কাজেই কোনো কাজকর্ম তিনি করতেন না, তো বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিয়েই তার দিন কাটত সচরাচর। প্রত্যহ 8 ঘন্টা থেকে 10 ঘন্টা আড্ডা চলতই। ভদ্রলোক খুব জমাতে পারতেন, অর্থাৎ গুলে দিতে পারতেন। আড্ডায় বেশিরভাগ সময়টা তিনি গুলের জাল বিস্তার করে রাখতেন। তো বন্ধু বান্ধবরা সমস্ত কিছু বুঝতে পেরে নিজেদের মধ্যে হাসাহাসি করলেও তাকে কিছু বলতো না। এইভাবেই দিন কাটছিল। একদিন ভদ্রলোকের স্ত্রী বললেন, তুমি একটু
গুল দেওয়া কমাও দেখি। গুল কেন? তোমার বন্ধু বান্ধবেরা তোমার কথা শুনে আড়ালে আবদালে ঠিক কিরকম হাসাহাসি করে সে খবর কি তুমি রাখো? হাসাহাসি করে নাকি? করেই তো। তুমি যখন গুল দিতে আরম্ভ করো তখন তো তার মাত্রাই বজায় থাকে না, করবে না? ওরা ধরে ফেলেছে আমি গুল মারি, তাই তো এখন কি করা যায়? এখন তোমার প্রধান কর্তব্য হলো গুল মারাটা ছেড়ে দেওয়া। তা কি পারবো? একদিনের অভ্যেস। একদিনে পারবে না জানি, একটু একটু করে ছাড়তে হবে। যেমন ধরো গল্প করতে করতে কোথাও তুমি গুলের মাত্রা ঠিক রাখতে পারলে না, আমি বলে উঠলাম হা হা হা, অমনি তুমি নিজেকে সামলে নিলে, এরকম। আগে এই প্রস্তাব কিন্তু মন্দ নয়। একদিন রাতে বেশ ভালো করেই জমজমাট আসর বসেছে। ভদ্রলোক এক শিখার কাহিনী ফেলেছেন। তিনি বলছেন, তারপর মাচা থেকে তো আমি নামলাম, ঝাঝা করছে সব। এই সময় সুন্দরবনের এই দুর্ভেদ্য জঙ্গলে আমি ছাড়া আর মানুষ ছিল না। পায়ে পায়ে এগিয়ে চলেছি, বাঘকে আমার ভয় করে না। বাঘ মেরে আমার হাতে কড়া পড়ে গিয়েছিল। এগিয়েছি বোধহয়, বাঘের গভীর গর্জন আমার কানে এলো। ফাঁক দিয়ে দেখি একটা বিরাট বাঘ ঘাসের উপরে গড়াগড়ি খাচ্ছে। হবে ওই 50 ফিট, আর লেজটা ওই 60 ফিটের 1 ইঞ্চি কম নয়। গজ 10 আমি কাছাকাছি গেছি। ভদ্রলোক বুঝলেন যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, তাই তিনি নিজেকে শুধরে নেবার চেষ্টা করলেন। বাঘটা গড়াগড়ি খাওয়ার পর উঠে দাঁড়ালো। তখন ভালো করে দেখলাম সব মিলিয়ে লম্বা 70 ফিট তো হবে। আরো কয়েক পা এগিয়ে আমাকে অগত্যা চোখে দূরবীন লাগাতে হলো। চারদিক ঝাপসা দেখছিলাম। এবার পরিষ্কার দেখতে পেলাম বাঘটাকে। সব মিলিয়ে ওই লম্বায় 35 হবে। এবার হঠাৎ করেই ভদ্রলোক গেলেন ক্ষেপে। স্ত্রীর দিকে ফিরে বললেন, তুমি তখন থেকে হ্যাঁ এসব করে যাচ্ছ, এর মানেটা কি? তুমি কি বলতে চাও আমি 3 ফিটের একটা শেয়াল মেরেছিলাম? সুদের গল্প শুনে সকলে হেসে উঠলেন। কাঞ্জিলাল ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, আপনি বলতে চান এই বাঘ শিকারের গল্পের মতোই মিস্টার সান্যালের গল্পটা অতিরঞ্জিত, কিন্তু তার কথা শেষ হলো না। দ্বার প্রান্তে বিষ্ণুদেব সান্যালকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ঘরের সকলেই লজ্জিত হয়ে পড়লেন। মিস্টার সান্যাল দরজার কাছ থেকে সরে ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন। বললেন, মনে হচ্ছে আপনাদের আলোচনার বিষয়বস্তু আমি না, মানে কালকে আপনি যে গল্পটা বলেছিলেন আমরা সেই বিষয়েই আলোচনা করছিলাম। আমার বুঝতে কষ্ট হচ্ছে না। আপনারা কালকের গল্পটা আমার মনের কল্পনা হিসেবেই ধরে নিয়েছেন। যাক, বেড়াতে বেরোবেন নাকি? আমি আমার বড় গাড়িটা নিয়ে এসেছি। কোন দিকে যাওয়া যায় বলুন? যে কোনো দিকের নৈসর্গিক দৃশ্যই আপনাদের রোমাঞ্চিত করবে। যান, সকলে গিয়ে তৈরি হয়ে আসুন। আমি এখানেই অপেক্ষা করছি। আপনি যাবেন না? না, শরীরটা বিশেষ ভালো নেই। মিস্টার সান্যাল সিগার ধরিয়ে নিয়ে বললেন, ও আচ্ছা, ব্যক্তিগত একটা প্রশ্ন করলে আপনি নিশ্চয়ই ক্ষুণ্ণ হবেন না। নেই নেই, বলুন না। আচ্ছা, রিয়া আপনার মেয়ে, তার বিয়ের ব্যবস্থা করেছেন? বিয়ে এখনো তো কিছু করিনি। কিন্তু ও বিষয় তো আপনাকে এখন ভাবতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। রিয়ার বিয়ের কথা আমার এবার ভাবা উচিত। দেখুন, বলছি আপনার হাতে কোনো পাত্র আছে নাকি? আছে বলেই তো প্রসঙ্গটা তুললাম। বেশ, তো সম্বন্ধটা করে দিন না। আরে আপনি তো জানেন রিয়া আমার একমাত্র মেয়ে। আমার যা কিছু আছে সমস্তই তো তার। টাকাটাই বড় কথা নয় মিস্টার কাঞ্জিলাল। আপনার লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটিকে যে কেউ বউ করবার জন্য একেবারে লুফে নেবে। আপনি কিন্তু এখনো বলেননি ছেলেটিকে। আমারই ছেলে রণদেব। আমি রিয়াকে বৌমা করতে চাই মিস্টার কাঞ্জিলাল। রণদেব?
আপনার কথাই আপনাকে ফিরিয়ে দিচ্ছি। রণদেব আমার একটিমাত্র ছেলে, আমার যা কিছু আছে তা সমস্তই তার। হ্যাঁ, আপনার প্রস্তাবে আমি সম্পূর্ণ রাজি আছি মিস্টার সান্যাল। আপনি আমাকে বড় রকম একটা দুর্ভাবনার হাত থেকে বাঁচালেন। আজ রিয়ার মা যদি বেঁচে থাকতো, সত্যি কত খুশি হতো। তার কথার রেশ মিলিয়ে যাবার পরই অন্যান্য সকলে ঘরে ফিরে এলেন। আর অপেক্ষা না করে সকলকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন মিস্টার সান্যাল। কাঞ্জিলাল অবশ্য গেলেন না, তিনি অসুস্থ। সন্ধ্যা নামার আগেই বিষ্ণুদেব সান্যাল ফিরে এলেন। সকলকে নিয়ে প্রচুর ঘুরেছেন, কিছুটা ক্লান্তও হয়ে পড়েছেন বটে। এই তার স্বভাব। এখানে পরিচিত কেউ এলে হাজার শারীরিক অসুবিধা হলেও তাদের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে তিনি আনবেন। অতিথিদের ফ্লোরা কটেজ ছেড়ে দিয়ে তিনি বাড়ি ফিরে এলেন। পার্লারেই দেখা হলো রণদেবের সঙ্গে। ও বই পড়ছিল। দোকান বন্ধের দিনে বইয়ের মধ্যে ডুবে থাকাই তার স্বভাব। মিস্টার সান্যাল ওর পাশ কাটিয়ে সিঁড়ি অবধি এগিয়ে গিয়েছিলেন। হঠাৎ কি মনে হওয়ায় থমকে দাঁড়ালেন, ফিরে এলেন। ছেলের সামনের একটা কোচে বসলেন। রণদেব মুখ তুলে চাইল। বিষ্ণুদেব বললেন, আমাদের এই বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হয় না দেব? কিছুদিন ধরে বারবার আমারও কিন্তু এই কথাটাই মনে হচ্ছে। কি করব ভাবছিলাম, এতদিনে তার একটা সমাধান পেলাম। বিস্মিত গলায় রণদেব বলল, তুমি কি আমায় বিশেষ কিছু বলতে চাইছো বাবা? তুমি মিস্টার কাঞ্জিলালের মেয়ে রিয়াকে দেখে থাকবে, তাই তো? দেখেছি। বেশ মেয়েটি। ওকে বৌমা করে আনলে এ বাড়ির নির্জনতা অনেকটাই ঘুচবে। বউ? বেশ দেখতে মেয়েটিকে, তোমার অপছন্দ হবার তো কথা নয়। এখন আমি নিজের বিয়ের কথা ভাবতেও পারছি না। তুমি ভাববে কেন? তোমার বিয়ের কথা ভাববো আমি, পুত্রবধূ ঘরে আনবো আমি। কিন্তু? কিসের কিন্তু? নিজের সংকোচটা কোনো রকমে কাটিয়ে ফেলেছে রণদেব। উনি এবার পরিষ্কার গলায় বললেন, আমি কিন্তু তোমার আপত্তির কারণটা কি সেটা জানতে চাই রণদেব। মানে রিয়া দেবীকে আমার পছন্দ নয়। রিয়ার মতো সুন্দরী মেয়ে আর কটাই দেখা যায়। তাছাড়া আমি যে ক্ষেত্রে পছন্দ করেছি। তোমার ও আমার পছন্দের মধ্যে পার্থক্য থাকাটা স্বাভাবিক বাবা। রাগে সারা মুখ লাল হয়ে উঠল বিষ্ণুদেবের। তিনি বললেন, আমি কাঞ্জিলালকে একরকম কথা দিয়ে ফেলেছি দেব। কথা দেওয়ার আগে তুমি আমার মতামত তো নাওনি। দেব বাবা, তুমি তাহলে রিয়াকে বিয়ে করতে চাও না? তুমি মিথ্যে উত্তেজিত হচ্ছ বাবা। কাঞ্জিলালের মেয়ের চেয়ে আরো ভালো মেয়ে যে নেই তা তো নয়। আছে, অনেক আছে, কিন্তু রিয়ার মতো মেয়েই বা আমরা সচরাচর কটাই বা দেখতে পাই। আমি বুঝতে পারছি না তুমি এই বিয়েতে আপত্তি করছোই বা কেন। আমিও বুঝতে পারছি না বাবা, তুমি বা এ ব্যাপারে এত জেদ করছো কেন? প্রায় 1 মিনিট গুম হয়ে রইলেন বিষ্ণুদেব সান্যাল। তারপর বললেন, অযথা আলোচনা বাড়িয়ে লাভ নেই। আমি পরিষ্কার জানতে চাই দেব, কাঞ্জিলালকে দেওয়ার কথার মূল্য তুমি আমাকে রাখতে দেবে কিনা? রণদেব কিছুই বলল না। মনের মধ্যে প্রচুর অস্বস্তি নিয়ে চুপ করে রইল। তিনি আবার বললেন, চুপ করে থাকলে আমি আমার প্রশ্নের উত্তর পাবো না দেব। ওখানে আমার বিয়ে করার ইচ্ছে নেই। নেই? তাহলে আমার কথাটাও শুনে রাখো তুমি। এই বিয়েতে মত না দিলে আমার সম্পত্তির উত্তরাধিকারী নির্বাচনে আমাকে হয়তো নতুন করে ভাবতে হবে। রণদেব কোনো কথা না বলে পার্লার থেকে নিষ্ক্রান্ত হল। রাতটা অভুক্ত অবস্থায় কেটে গেল রণদেবের। সামান্য বিয়ের ব্যাপার নিয়ে বাবা যে এই ধরনের কথা বলতে পারেন তার স্বপ্নেরও অতীত ছিল ওর। তীব্র অভিমানে রণদেব ক্রমেই নুয়ে পড়েছিল। বিষ্ণুদেব সান্যালের সময় কাটছিল শোচনীয় মানসিক যন্ত্রণায়। তিনিও কাল রাত্রি থেকে অভুক্ত আছেন। পিত্তি রক্ষার জন্যে শুধুমাত্র 1 গ্লাস গরম লেবুর জল খেয়েছিলেন। তিনি কোনোদিনও কল্পনা করেননি তার কথা এইভাবে উপেক্ষা করবে রণদেব। কেন এরকম করল? ওই ব্যাপারের পর বাপ ও ছেলেতে আর দেখা হয়নি।
ভোর 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল রণদেব। কুলু উপত্যকায় ভোর 7:30টার সময় ঝকঝকে আলোর সমাবেশ হয় না, আলোর ইশারা প্রকাশ পায় মাত্র। বাজার খোলে প্রায় 10টার সময়। তবু দোকানের উদ্দেশ্যে রণদেব রওনা হলো। দোকানের বড় পাল্লাটা খুলে ভিতরে ঢুকল। নিয়ন লাইটগুলো জ্বালল, হালকা রূপলি আলোয় ভরে গেল বিরাট দোকানখানা। রণদেব রোজকারের মতো আজও দক্ষিণের দেওয়ালে টাঙানো রামকৃষ্ণদেবের বিরাট অয়েল পেন্টিংয়ের দিকে একবার তাকিয়ে নিয়ে কাউন্টারের অপর প্রান্তে নিজের জায়গায় গিয়ে বসল। দোকানের কর্মচারীদের আসতে এখনো বেশ কিছুক্ষণ বাকি। তারা এসে শোকেসের উপরকার কাঠের আবরণ সরিয়ে দেবে, দোকানটা ঝাড়া মোছা করবে, ঝকঝকে রূপ নিয়ে নবজন্ম লাভ করবে আবার মডার্ন ভ্যারাইটি। সেগুন কাঠের কাউন্টারের দিকে তাকিয়ে বিমর্ষ মনে বসে রইল রণদেব। কতক্ষণ এইভাবে বসেছিল ও নিজেই জানে না। একসময় কাউন্টারের উপর ঠক ঠক শব্দ হতে ও মুখ তুলল। কখন এসে দাঁড়িয়েছে মালা, একটা আটানি নিয়ে কাউন্টারের উপরে ঠুকছে। রণদেব তার সামনে এসে দাঁড়ালো। অল্প একটু হেসে মালা বলল, 8 আনার টফি। এখনো দোকান খোলেনি? দোকান না খুললে বুঝি আমার টফি খেতে নেই? রণদেব কিছু না বলে কাউন্টারের উপরে রাখা জারের মধ্যে থেকে এক মুঠো টফি তুলে নিয়ে মালার দিকে এগিয়ে ধরল। এতক্ষণে ওর থমথমে মুখের উপর দৃষ্টি পড়েছে মালার। সে বলল, তোমার মুখ এত গম্ভীর কেন? এত সকালে তুমি দোকানে এলে যে? ঘুম ভেঙে গিয়েছিল খুব ভোরে। বারান্দায় এসে দাঁড়াতেই দেখলাম তোমার দোকানে আলো জ্বলছে, চলে এলাম। কিন্তু বললে না তো তোমার মুখ এত গম্ভীর কেন? এমনি, কিছু হয়নি। হয়েছে, আমি বেশ বুঝতে পারছি, কিছু একটা হয়েছে। মালা ওধার থেকে কাউন্টারের এধারে এলো। বলো না কি হয়েছে? রণদেব পূর্ণ দৃষ্টিতে মালার দিকে তাকালো, বলল, বাবা আমার বিয়ের ব্যবস্থা করেছেন। বিয়ে? একটা বড় রকম নেমন্তন্ন পাকিয়ে উঠছে বলো। ঠাট্টা নয় মালা, তোমার সঙ্গে আমার বিয়ে হোক এ বিষয়ে বাবার বিন্দুমাত্র চিন্তা নেই। তিনি চান আমার বিয়ে হোক রিয়ার সঙ্গে। রিয়া? দিল্লি থেকে যারা এসেছেন তাদের মধ্যে একজন হলো মিস্টার কাঞ্জিলাল, রিয়া তারই মেয়ে। তুমি বোধহয় দেখে থাকবে তাকে। আমি অবশ্যই বিয়ের প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছি। নাকচ করে দিয়েছ? মালা, বলো। আমরা দুজনেই গ্রোন আপ, চলো না আজই রেজিস্ট্রি করে আমরা বিয়েটা সেরে ফেলি। কি বলছো তুমি? ওতে তোমার বাবা মনে কষ্ট পাবেন। তুমি এই কথা বলছো মালা? বাবার অন্যায় জেদকে মুখ বুঝে সয়ে নেব, এই কি তুমি মনে প্রাণে চাও? আমাদের এতদিনকার এই গভীর আন্তরিকতার মূল্য এক কপর্দকও নয়। কিন্তু রণদেব মালার খুব কাছে সরে গেল, কাঁধে হাত রাখল। না, আর কোনো কিন্তু নয়। এখানকার সমস্ত মায়া কাটিয়ে আমরা দুজন আজই এখান থেকে চলে যেতে পারি, অনেক দূরে, কলকাতায়। ওরা দুজন কথায় এত তন্ময় হয়েছিল যে দোকানে আরেকজন লোক এসেছে সেদিকে খেয়াল নেই। আগন্তুক অরবিন্দ দত্ত। তিনি দোকানে ঢুকেই ওদেরকে একাগ্রভাবে কথা বলতে দেখে ফিরে যাচ্ছিলেন, কিন্তু ফিরে যেতে পারলেন না। তার জুতোর শব্দে ওদের চটকাটা ভাঙল। অরবিন্দ দত্তকে দেখে রণদেব তাড়াতাড়ি মালার কাছ থেকে সরে এলো। মালা কিছুটা বিব্রতভাবে মাথা নত করে দাঁড়িয়ে রইল। অরবিন্দ দত্তের মুখের রেখায় অপ্রস্তুতের ভাব। তিনি দরজার কাছ থেকে কাউন্টারের কাছে এগিয়ে এলেন, বললেন, সুপ্রভাত। সুপ্রভাত। বেড়াতে বেরিয়েছেন? হ্যাঁ, সকালে একটু বেড়ানো আমার চিরকালের অভ্যাস। দোকানটা খোলা দেখে ঢুকে পড়লাম। ভালোই করেছেন, বসুন। চা খাবেন নাকি? চা? কিন্তু এত সকালে? সেজন্যে আপনি ব্যস্ত হবেন না, স্টোভ আছে, আমি নিজেই চা তৈরি করে থাকি। তাহলে তো কোনো কথাই নেই, খেতেই পারি এক কাপ। মালা ধীরে গলায় বলল, আমি এবার যাই। যাবে? বেশ। মালা চলে গেল। রণদেব স্টোভ জ্বালাতে ব্যস্ত।
দুর্ঘটনার সংবাদটা পাওয়া গেল পরের দিন সকালে, তখন 7:30। ফ্লোরা কটেজের তখন সবে চা পর্ব শেষ হয়েছে। ড্রয়িং রুমে সকলে অলস আলোচনায় ব্যস্ত হয়ে রয়েছেন। ঠিক এই সময় বিষ্ণুদেব সান্যালের গাড়োয়ালি ভৃত্য ঘরে প্রবেশ করল। চোখে তার কাতরতার চিহ্ন, হাতে ভাঁজ করা একটা কাগজ। কাগজটা সে অতুল মুখার্জির হাতে দিল। মিস্টার মুখার্জি কাগজের ভাঁজ খুলতেই দ্রুত হাতে লেখা কয়েকটা লাইন চোখে পড়ল। চিঠি তিনি পড়লেন। তার মুখ ভয়ে নীল হয়ে উঠল। তার মুখের ভাব লক্ষ্য করে মিস্টার সুদ প্রশ্ন করলেন, কি ব্যাপার মিস্টার মুখার্জি? খুবই গুরুতর ব্যাপার মিস্টার সুদ। বিষ্ণুদেব সান্যাল মারা গেছেন। মারা গেছেন? ঘরের মধ্যে গুঞ্জনের উত্তাপ দেখা গেল। এই অভাবনীয় সংবাদে সকলে স্তম্ভিত হলেন। যে লোক গতকাল সকলের সঙ্গে কয়েক ঘন্টা ধরে গল্পগুজব করছেন, আজ আর তিনি নেই। এই রকম হয়, কার যে কখন ওপারের ডাক পড়ে কেউ বলতে পারে না। সকলকে তৈরি থাকতে হয়। হয়তো বিষ্ণুদেব সান্যাল তৈরি ছিলেন, হয়তো ছিলেন না। কি হয়েছিল তার? কে চিঠি লিখেছে? রণদেব চিঠি লিখেছে। কাল রাত্রে ঘুমন্ত অবস্থায় তাঁর বাবা হার্ট ফেল করেছেন। আমাদের আর এখানে অপেক্ষা করা উচিত নয়, চলুন ও বাড়ি যাওয়া যাক। কথা শেষ করে মিস্টার মুখার্জি উঠে দাঁড়ালেন। তার দেখা দেখি আর সকলে যে যার আসন ছাড়লেন। ঘটনাস্থলে পৌঁছাতে 3 মিনিটের বেশি সময় লাগল না। বিষ্ণুদেব সান্যালের শোবার ঘরের দরজার সামনে মুহ্যমানের মতো দাঁড়িয়েছিলেন রণদেব। ডাক্তার বাসুদেবও দাঁড়িয়েছিলেন এক পাশে। তিনি সান্যালের পারিবারিক চিকিৎসক। রণদেব মুখ তুলল। তার চোখের কোলে কোলে তখনও জল। দরজায় গোড়ার কাছে এসে সকলে দাঁড়ালেন। রণদেবের দিকে যেন চাওয়া যাচ্ছে না। ও আবার নিজের মাথা নত করল। সকলের দৃষ্টি গিয়ে পড়ল খাটের উপরে। পাশ ফিরে শুয়ে রয়েছেন বিষ্ণুদেব সান্যাল, চিরনিদ্রায় নিদ্রিত। অরিন্দম দত্ত ডাক্তার বাসুদেবের দিকে তাকিয়ে বললেন, করোনারি থ্রম্বোসিস নাকি? ডাক্তার উত্তর দিলেন, ব্লাড প্রেশারের রোগী ছিলেন উনি। থ্রম্বোসিস বলেই তো আমার ধারণা। বাসব এসেছিল সকলেরই সঙ্গে। ঘরের মধ্যে প্রবেশ করে ও খাটের কাছে এগিয়ে গেল। বিরাট মেহগনি খাট, পুরু বিছানার উপর বিষ্ণুদেব সান্যাল শুয়ে রয়েছেন। বুক অবধি তার ক্যামেল উলের ভারী কম্বলটা টানা। মনে হচ্ছে না উনি মারা গেছেন, যেন ঘুমিয়ে পড়েছেন। বাসবর মুখের উপরে ঝুঁকে পড়ে কি যেন দেখল। তারপর দৃষ্টি বুলিয়ে নিল ঘরের চারদিকে। মাঝারি সাইজের ঘরখানা, একধারে পরপর 3টে জানালা। জানালাগুলো বন্ধ। ঘরে আসবাবের বাহুল্য নেই। খাট ছাড়া টেবিল, 2টো চেয়ার, একটা আনলা, বুককেস, তাছাড়া আছে হিটার। ঘরের এক কোণে টেবিলের উপরে প্যাড, কলম, খান 2 বই, আর রয়েছে কেরোসিনের চিমনি দেওয়া একটা বাতি। বাসব সমস্তটা খুঁটিয়ে দেখছিল। কিছুদিন আগে ওদের মেডিকেল হস্টেলে একজনের টাকা চুরি যায়। পুলিশে খবর দেওয়া হয়েছিল। পুলিশ চুরির কোনো কিনারাই করতে পারেনি। পুলিশ হার মানলে বাসব একটা ছোট্ট সূত্রের সাহায্যে চোরকে ধরতে পেরেছিল। চোর ওদেরই একজন সহপাঠী। সেই থেকে প্রতিটি ব্যাপারেই খুঁটিয়ে আলোচনা করা ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এখানেও দরজার গোড়ায় দাঁড়িয়ে ওর মনে কেমন খটকা লাগলো। তাই বাসব এগিয়ে গেল মৃতদেহ ভালো করে দেখবার জন্যে, এবং ওই সঙ্গে চারপাশটায় দৃষ্টি বুলিয়ে নিল। খাট থেকে টেবিলের দূরত্ব হাত আড়াই। টেবিলের উপর যে কেরোসিনের বাতিটা রাখা ছিল, তার কাঁচের চিমনির প্রায় শেষ প্রান্তে গোল কালো একটা দাগ। দাগটা বোধ হয় বাতির আগুন থেকে সৃষ্টি হয়েছে। বাসব টেবিলের উপর থেকে মেঝের দিকে নিজের দৃষ্টি নামিয়ে আনল। মেঝে কার্পেট পাতা, জুট কার্পেট। টেবিলের কাছেই মেঝের উপরে
একটা দেশলাইয়ের বাক্স পড়ে রয়েছে। বাক্সটা তুলে নিল বাসক। পুড়ে কুচকুচে কালো হয়ে উঠেছে, এক পাশটা ভাঙা, একটাও কাঠি নেই ওই বাক্সের মধ্যে। চিন্তিত মুখে আবার মৃতদেহের উপর ঝুঁকে পড়ল। দাড়ি গোঁফ কামানো মসৃণ মুখ, শুধু নাকের তলাটা ফুলো ফুলো, সূক্ষ্ম পোড়া দাগও রয়েছে কয়েকটা। বাসব দরজার দিকে ফিরল। ঘরের এই একটি মাত্র দরজা। সকলে এতক্ষণ অবাক হয়ে বাসবের কার্যকলাপ দেখছিলেন। তারা অবশ্য জানতেন অতুল মুখার্জির এই তীক্ষ্ণ বুদ্ধিশালী ভাগ্নেটিও কখনো কখনো ভীষণ খেয়ালি হয়ে ওঠে। বাসব ডাক্তার বাসুদেবের সামনে এসে বলল, আপনি লক্ষ্য করেছেন সান্যালের নাকের তলাটা একটু ফুলে উঠেছে? হ্যাঁ। এও বোধহয় লক্ষ্য করে থাকবেন ফুলে ওঠা জায়গাটার উপর কয়েকটা পোড়া দাগও রয়েছে। লক্ষ্য করেছি। এরকম কেন হয়েছে আপনি বলতে পারেন? একটু ভেবে নিয়ে বাসুদেব বললেন, আমার ধারণা তার সর্দি হয়েছিল। বেশি মাত্রায় সর্দি হলে নাকের তলা ফুলে ওঠা বিচিত্র নয়। আর আমরা যাকে পোড়া দাগ বলে অনুমান করছি তা বোধহয় অত্যাধিক রুমাল ব্যবহারের জন্য ঘষ্টানি লেগে সৃষ্টি হয়েছে। সকলে উৎকীর্ণ হয়ে কথাবার্তাগুলো শুনছিলেন। বাসব ডাক্তারের উত্তরের উপর কোনো মন্তব্য না করে রণদেবের দিকে ফিরে দাঁড়িয়ে বলল, এই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রণদেব নিজেকে কিছুটা সামলে নিয়েছিল। বাসবের কার্যকলাপ বিস্মিত হয়ে দেখছিল। বলল, বাবা কখনো দরজায় ছিটকিনি বন্ধ করে ঘুমোতেন না। বাসব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত কাণ্ড কারখানা করে তুমি কি বোঝাতে চাইছো? মামার বিরক্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে বাসব বলল, মিস্টার সান্যাল, পুলিশে খবর দিন। আপনার বাবার মৃত্যু কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। স্বাভাবিকভাবে হয়নি? না, আমার দৃঢ় ধারণা তাকে খুন করা হয়েছে। পুলিশে খবর দেওয়া হলো। বিষ্ণুদেব সান্যাল যে সত্যি খুনি হয়েছেন এ কথায় কেউই আস্থা রাখতে পারছিলেন না। বাসবের ধারণা যে মিথ্যে, এই ধারণাই সকলের মনে দৃঢ়ভাবে রেখায়িত হয়েছিল। কিন্তু একটা খটকা যখন লেগেছে তখন পুলিশে খবর না দিয়ে উপায় নেই। খবর পেয়েই ইন্সপেক্টর চামন ডোগরা ঘটনাস্থলে এলেন। ডোগরার বয়স বছর 36-এর মধ্যেই, গৌড়বর্ণ ও দীর্ঘদেহী। বিরাট গোঁফ জোড়া তার চেহারাকে আরো গুরুগম্ভীর করে তুলেছে। তিনি মৃতদেহ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে বারান্দায় ফিরে এলেন। উৎকণ্ঠিতভাবে সকলে অপেক্ষা করছিলেন সেখানে। ডোগরা বললেন, মিস্টার সান্যাল যে স্বাভাবিকভাবে মারা যাননি, খুন হয়েছেন, এ ধারণা আপনাদের মনে এলো কিভাবে? কেউ কোনো কথা বলবার আগে বাসব বলল, আমি মৃতদেহের চতুর্দিকের অবস্থা লক্ষ্য করেই এই অভিমত প্রকাশ করেছি। আপনার পরিচয়? অতুল মুখার্জি বললেন, আমি ভারত সরকারের অর্থ দপ্তরের জয়েন্ট সেক্রেটারি। আর ও আমার ভাগ্নে বাসব ব্যানার্জি, ডাক্তারি পড়ে। ও। একটু তাচ্ছিল্যের সঙ্গে ডোগরা বললেন, তারপর মৃতদেহের চতুর্দিকে আপনি কি লক্ষ্য করেছেন তা নিশ্চয়ই আমাকে জানাতে আপনার আপত্তি নেই মিস্টার ব্যানার্জি? নিশ্চয়ই না, তবে আপনি আমার অভিমতটা গল্পের আকারে শুনলে হয়তো বিশ্বাস করবেন না। তাই নাকি? তাহলে যেভাবে বললে আমি বিশ্বাস করব সেভাবেই বলুন। কোনো কিছু বলার প্রয়োজন নেই। বডি মর্গে পাঠান, পোস্টমর্টমের রিপোর্ট পেলেই আমার কথার সত্যতা প্রমাণিত হবে। কিন্তু আমি আপনার কথার উপর নির্ভর করে তো মৃতদেহ পোস্টমর্টমে পাঠাতে পারি না। আপনি একজন দায়িত্বশীল লোকের ভাগ্নে, তা আপনাকে জানিয়ে রাখা বাঞ্ছনীয় মনে করি। পুলিশকে মিছিমিছি হ্যারাস করার অধিকার কারণ নেই কিন্তু। হ্যাঁ, তুই কি বলছিস? আমি একজন ছাত্র বলে বোধহয় আপনি আমার কথার গুরুত্ব দিতে চাইছেন না। যাই হোক, আমি আমার মামাকে অনুরোধ করছি
তিনি সম্পূর্ণ নিজের দায়িত্বে মৃতদেহ পোস্টমর্টমে পাঠাতে আপনাকে অনুরোধ করুক। কিন্তু এখন তুমি ইতস্তত করলে বড় রকম একটা কেলেঙ্কারির উপর থেকে চিরদিনের মতো পর্দা পড়ে যাবে মামা। আমি বলছি মিস্টার সান্যাল খুন হয়েছেন মামা। যদিও বিশ্বাস হয় না, তবু মিস্টার ব্যানার্জি যখন এত জোর দিয়ে বলছেন, তখন বাবার মৃতদেহ পোস্টমর্টেমে পাঠানোই ভালো, আর কোনো কথা চলে না। গম্ভীর মুখে ইন্সপেক্টর ডোগরা মৃতদেহ মর্গে পাঠাবার জন্যে তৎপর হয়ে উঠলেন। আর দুটো প্রশ্ন করব আমি মিস্টার সান্যাল। বলুন। এ বাড়িতে লাইট থাকা সত্ত্বেও আপনার বাবার ঘরের টেবিলের উপর ওই কেরোসিনের বাতিটা রাখা হয়েছে কেন? বাবা ঘুমোতে যাওয়ার সময় বেডের ল্যাম্প জেলে রাখার চেয়ে কেরোসিনের আলো জেলে ঘুমোনো বেশি পছন্দ করতেন। আচ্ছা, কাল রাতে আপনি কোনো শব্দ পেয়েছিলেন? কি ধরনের শব্দ? এই ধরুন পটকা ফাটানো গোছের শব্দ। না, কাল রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, ঝড়ের শব্দ ছাড়া আর কিছু শুনিনি। বাসব আর কিছুই বলল না, অন্যমনস্কভাবে সেখান থেকে নিষ্ক্রান্ত হল। পরের দিন সন্ধ্যা তখন 6টা। বিষ্ণুদেব সান্যালের মৃত্যুর পর পুরো 36টা ঘন্টা কেটে গেছে। ফ্লোরা কটেজে প্রতিটি প্রাণী উৎকণ্ঠার প্রান্তসীমায় এসে অপেক্ষা করছেন। পোস্টমর্টম রিপোর্ট কি বলে কে জানে। অতুল মুখার্জির ভাগ্নের কাণ্ড কারখানায় স্তব্ধ হয়ে গেছেন সবাই। ওকে সঙ্গে করে এখানে নিয়ে আসবার জন্যে বারবার আক্ষেপ করছেন স্ত্রীর কাছে। রণদেব মুখ হয়ে রয়েছে। আজ ও কত একলা। 6:30 আন্দাজ সময় চমন ডোগরা এলেন। ইন্সপেক্টর ডোগরার মুখে কালকের মতো এখন আর সেই অবজ্ঞার ভাব নেই, বরং সারা মুখে একটা মোলায়েম হাসি খেলা করছে তার। তিনি ঘরে প্রবেশ করেই বাসবের দিকে তাকিয়ে বললেন, আমি দুঃখিত ইয়াংম্যান, আপনার প্রতি আমার ব্যবহার গতকাল মোটেই আশাপ্রদ হয়নি। বাসব মৃদু হেসে বলল, মনে হচ্ছে আমার কথা সত্যতাই প্রমাণিত হয়েছে ইন্সপেক্টর ডোগরা। সার্জনদের অভিমত হ্যাঁ, পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেছে। মিস্টার সান্যাল হার্ট ফেল করে মারা যাননি, তাকে দম আটকে মারা হয়েছে। পাকস্থলীতে গ্লিসারিনের সন্ধান পাওয়া গেছে। শুধু তাই নয়, নাকের মধ্যে ও শ্বাসনালীর চতুর্দিকে পুড়ে গেছে। তারা স্থির করতে পারেননি এই রকমটা হয়েছে কিভাবে। ঘরের সকলে স্তব্ধ হয়ে ইন্সপেক্টরের কথা শুনলেন। অসংলগ্ন গলায় রণদেব বলল, শেষ পর্যন্ত তাহলে প্রমাণ হয়ে গেল বাবা খুন হয়েছেন। আমি এখন কি করব? আপনি অস্থির হবেন না মিস্টার সান্যাল। ইন্সপেক্টর বললেন আপনার মনের অবস্থা অনুমান করে নিতে আমার কষ্ট হচ্ছে না। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। যাই হোক, এবার আমাকে হত্যা তদন্ত আরম্ভ করতে হবে। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সকলেই মৃত মিস্টার সান্যালের বিশিষ্ট বন্ধু। সেক্ষেত্রে সকলকেই আমার প্রয়োজন হতে পারে। এই শোচনীয় ব্যাপারে আমরা স্তম্ভিত হয়ে গেছি ইন্সপেক্টর। ভাবতেও পারা যায় না মিস্টার সান্যাল খুন হতে পারে। আমার দৃঢ় বিশ্বাস এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই আপনাকে এই ব্যাপারে যথাযোগ্য সাহায্য করবেন। ধন্যবাদ, কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলার আগে মিস্টার ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। বলুন। এখানে নয়, আসুন যে ঘরে মিস্টার সান্যাল খুন হয়েছেন সেই ঘরে যাওয়া যাক। বিষ্ণুদেব সান্যালের শয়ন কক্ষটি পুলিশের পক্ষ থেকে সিল করা ছিল। ইন্সপেক্টর ডোগরা সিল ভেঙে তালা খুললেন। বাসবকে নিয়ে তারপর প্রবেশ করলেন সেই ঘরে। শূন্যতায় ঘরখানা খাঁ খাঁ করছে। একদিন এই ঘরখানা হাসি উচ্ছ্বাসে প্রাণবন্ত ছিল, আর আজ এই রকম। ডোগরা সিগারেট ধরালেন। আচ্ছা, এবার বলুন, আপনি কিভাবে বুঝতে পারলেন মিস্টার সান্যাল খুন হয়েছেন? 4টে জিনিস আমি লক্ষ্য করেছিলাম। এই 4টি জিনিসের প্রতি আপনার দৃষ্টি আমি আকর্ষণ করছি।
প্রথম টেবিলের উপর ওই কেরোসিনের ল্যাম্পটা দেখেছেন, আবার ল্যাম্পের চিমনির উপরের দিকে ধোঁয়ায় কালি পড়া রিং পড়া ওই চিহ্নটা একবার লক্ষ্য করুন। দ্বিতীয়, ঘরের জানলা সমস্ত বন্ধ ছিল। তৃতীয়, মৃত মিস্টার সান্যালের নাকের তলায় খুব ছোট ছোট পোড়া দাগ আছে। আর চতুর্থ? বাসু পকেট থেকে দেশলাইয়ের সেই বাক্সটা বের করে বলল, চতুর্থ, এই পোড়া ভাঙা দেশলাইটা আমি এটা কুড়িয়ে পেয়েছিলাম এই ঘরের কার্পেটের উপর থেকে। আপনি দেশলাইটা একবার শুঁকে দেখুন। ইন্সপেক্টর দেশলাইটা শুঁকে বললেন, কেমন একটা সুদা সুদা গন্ধ বেরোচ্ছে। এবার নিশ্চয়ই ধরতে পেরেছেন আমি কিভাবে বুঝতে পেরেছিলাম মিস্টার সান্যাল খুন হয়েছে। না, সত্যি কথা বলতে কি, ব্যাপারটা আমি মোটেই ধরতে পারিনি। বাসু হালকা গলায় বলল, মিস্টার সান্যালকে জেলিগনাইট চার্জ করে মারা হয়েছে ইন্সপেক্টর ডোগরা। জেলিগনাইট? হ্যাঁ, চারিধারের অবস্থা এবং দেশলাইয়ের বাক্সটা আমি সুখে এই ধারণাই আমার মনে এসেছিল। পরে আমার সবসময়ের সঙ্গী এই সক্ষম বস্তুটিকে পরীক্ষা করার যন্ত্র দিয়ে দেশলাইয়ের বাক্সটা পরীক্ষা করতেই আমার ধারণা সত্যতায় রূপ নিল। কিন্তু জেলিগনাইট বস্তুটা কি? একরকম তেজযুক্ত গ্যাসের সমষ্টি। নাইট্রোগ্লিসারিন, পটাশিয়াম ও উডমিল এবং আরো অনেক জিনিস দিয়ে তৈরি। এই সমস্ত মিশ্রণে একটি মারাত্মক বস্তুর জন্ম হয়। ঘন ঘন কয়েকবার সিগারেটে টান দিয়ে ইন্সপেক্টর ডোগরা বললেন, আপনার কথাই মানলাম, কিন্তু কিভাবে জেলিগনাইট প্রয়োগ করা হয়েছে সে সম্বন্ধে আপনি কি কোনো থিওরি খাড়া করেছেন? সে করেছি। আমার থিওরি হলো, সকলের অলক্ষ্যে বাড়িতে প্রবেশ করে হত্যাকারী মিস্টার সান্যালের সঙ্গে গল্পগুজব করছিল। এখানে ধরে নিতে হবে মিস্টার সান্যাল হত্যাকারীর সঙ্গে বেশ কিছুটা ঘনিষ্ঠও ছিলেন। সেদিন রাত্রে ঝড় বৃষ্টিও হয়েছিল। ঝড় ওঠার পর হত্যাকারী মিস্টার সান্যালের কাছ থেকে বিদায় নেয়, তাকে ঘুমোবার পরামর্শ দিয়ে। তবে ঘর থেকে বেরিয়ে আসার আগে সে কেরোসিনের ল্যাম্পের চিমনির উপর জেলিগনাইট ভরা দেশলাইটা রেখে আসে। ঘরে আর কোনো আলোও ছিল না, তাই হয়তো মিস্টার সান্যাল ঘুম জড়ানো চোখে ব্যাপারটা লক্ষ্য করেননি। মুখ আটকানো থাকার দরুন ধোঁয়া চিমনি থেকে বেরিয়ে যেতে পারেনি। অন্ধকার রুমে আগুনের হলকায় জেলিগনাইট। ঝড় বৃষ্টি হওয়ার দরুন তেমন এর একটা রিং ফর্ম করেছিল শত্রু। কাঠি সমেত দেশলাইটা তেতে উঠে ফেটে পড়ে ছড়ায়নি। ঘুমন্ত অবস্থাতেই মারা গেলেন মিস্টার সান্যাল। ইন্সপেক্টর ডোগরা বাসবের পিঠ চাপড়ে বললেন, চমৎকার! এই বয়সে এতখানি বুদ্ধিমত্তা সচরাচর দেখা যায় না। এখন কিভাবে কাজে এগোতে হবে বলুন? এখন আপনার প্রধান কাজ হলো সকলের কাছ থেকে ইজাহার নেওয়া, তারপর অন্য কথা। ইজাহার তো নেবই। বেশ। বারান্দায় তখন সকলে দাঁড়িয়ে রয়েছেন, শুধু সংখ্যায় একজন বেশি, তিনি শামশের রায়। রণদেবের দিকে তাকিয়ে ইন্সপেক্টর বললেন, আপনাকে আমি আবার গোটা কত প্রশ্ন করতে চাই মিস্টার সান্যাল, আর সকলে অনুগ্রহ করে ডাইনিং রুমে বসুন। মিস্টার ব্যানার্জি, আপনি যাবেন না, আপনি এখানেই থাকুন। বাসব আর রণদেব ছাড়া সকলে ড্রয়িং রুমে চলে গেলেন। দুর্ঘটনার দিন রাত্রে আপনি কটায় দোকান থেকে বাড়ি ফেরেন? 10টার পর। প্রত্যহ এই সময় বাড়ি ফিরতেন নিশ্চয়ই? না, প্রতিদিন আমি 8টার সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরতাম। সেদিন এত দেরি হবার কারণ? মন ভালো ছিল না, দোকান বন্ধ করে ওখানেই বসেছিলাম। যদিও ব্যক্তিগত ব্যাপার, তবুও মন খারাপের কারণটা জানতে চাই। একটু ইতস্তত করে রণদেব রিয়াকে বিয়ে করা সংক্রান্ত যে সমস্ত কথাবার্তা হয়েছিল তা একে একে বলে চলে। মিস কাঞ্জিলালকে বিয়ে করতে না চাওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি অন্য একজনকে বিয়ে করতে চাই। তার নাম বলতে বোধ করি আপত্তি নেই। আপত্তি কিসের? মিস্টার রায়ের মেয়ে মালাকে আমি বিয়ে করতে চাই।
একটু থেমে ইন্সপেক্টর আবার প্রশ্ন করলেন, তাহলে রাগারাগির কারণে দুর্ঘটনার দিন রাত্রে বাড়ি ফিরে এসে আর মিস্টার সান্যালের সঙ্গে দেখা করেননি, তাই তো? না, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ, মিস্টার সান্যালের স্থাবর অস্থাবর যা কিছু আছে সমস্তই এখন তাহলে আপনিই পাচ্ছেন। হ্যাঁ। মালবিকাকেও বিয়ে করার ব্যাপারে আর কোনো অসুবিধা রইল না, কি বলেন? হ্যাঁ, মানে? এবার আপনি যেতে পারেন, প্রশান্ত রায়কে পাঠিয়ে দিন। রণদেব দ্রুত ঘর থেকে নিষ্ক্রান্ত হল। তারপরেই ঘরে প্রবেশ করলেন প্রশান্ত রায়। লম্বা তাকে বলা চলে না, কাঁচা সোনার মতো তার গায়ের রং, সাধারণ ধাঁচের মুখের গড়ন, চোখে হাই পাওয়ারের একটা চশমা। আপনাকে গোটা কতক প্রশ্ন করব মিস্টার রায়। বেশ, তো আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। মিস্টার সান্যালকে আপনি কতদিন থেকে জানতেন? তার নাম আমি অনেকদিন থেকেই জানি, হয়েছে বছর 10। তবে ব্যক্তিগতভাবে আলাপ। কি সূত্রে আলাপ হয়? উনি সিপিডডির উচ্চপদস্থ এক কর্মচারী ছিলেন। আমিও উপস্থিত একই বিভাগে ওই পদে আছি। বছর 10 আগে মিস্টার সান্যাল যখন কাজ থেকে অবসর নিলেন, তখন তাকে খুব ভালোভাবে ফেয়ারওয়েল দেওয়া হয়। সেই ফেয়ারওয়েল পার্টিতেই আমার সঙ্গে তার ঘনিষ্ঠভাবে আলাপ হয়। তারপর ক্রমেই অন্তরঙ্গতা বাড়তে থাকে। হঠাৎ আপনারা এখানে বেড়াতে এলেন কেন? হঠাৎ নয়, বেশ কিছুদিন থেকেই আমরা কয়েকজন ঠিক করে রেখেছিলাম মানালিতে বেড়াতে আসবো। এবার একই সঙ্গে সকলে ছুটি পেলাম, তাই। ও আচ্ছা, এই হত্যার ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ হবে বলুন? আপনি শুনেছিলেন মিস্টার সান্যাল নিজের ছেলের সঙ্গে মিস্টার কাঞ্জিলালের মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন, তাই তো? শুনেছিলাম। তাহলে এও শুনে থাকবেন তার ছেলের এই বিয়েতে মত ছিল না। বাপ ও ছেলেতে প্রচুর বাকবিতণ্ডা হয়ে গেছে এই ব্যাপার নিয়ে। শুনেছি। এবার এখন আপনার কি মনে হয়, রাগের মাথায় রণদেব বাবু এই অঘটন ঘটাতে পারেন না? চমকে উঠলেন প্রশান্ত রায়। রণদেব? না না, তার পক্ষে এই কাজ করা অসম্ভব। দুর্ঘটনার দিন সন্ধ্যা থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপনার কর্মধারা কি ছিল? বিকেলে বেরিয়ে ফিরে আমি নিজের ঘরে চলে যাই। ডিনারের আগে পর্যন্ত ঘরেই থাকি। তারপর ডিনার সেরে 9:30 আন্দাজ সময় আমি শুয়ে পড়ি। খাবার টেবিলে সকলকেই উপস্থিত দেখেছিলেন? না, মিস্টার সুদ আর অরবিন্দ দত্ত খাবার টেবিলে সেই সময় ছিলেন। আপনি এবার আসতে পারেন মিস্টার, আর কিছু আমার জিজ্ঞাসা নেই। প্রশান্ত রায় চলে যাবার পর ইন্সপেক্টর ডোগরা সিগারেট ধরালেন, বললেন, কিরকম প্রশ্ন হচ্ছে? বাসব বলল, খুব ভালো, এ ধরনের প্রশ্নেই বেফাস কথা বেরিয়ে পড়ে। এরপর একে একে ডাকা হলো অতুল মুখার্জি, মিস্টার কাঞ্জিলাল, মিস্টার সুদ ও অরবিন্দ দত্তকে। সকলের উত্তরে কোনো নতুনত্ব ছিল না। প্রশান্ত রায়ের কথাগুলোই সকলে আওড়ে গেলেন বলতে গেলে। শুধু খাবার টেবিলে অনুপস্থিত থাকার কারণ হিসেবে মিস্টার সুদ বলেছিলেন তার শরীর ভালো না থাকায় তিনি না খেয়েই শুয়ে পড়েন, আর অরবিন্দ দত্ত খেতে গিয়েছিলেন সকলের খাওয়া হয়ে গেলে, কারণ তিনি একটা জরুরি চিঠি লেখায় ব্যস্ত ছিলেন। শামশের রায়কে কোনো প্রশ্ন করা প্রয়োজন মনে করলেন না ইন্সপেক্টর। সবশেষে এলো রিয়া কাঞ্জিলাল। অনিন্দ সুন্দর না হলেও আকর্ষণীয় মুখশ্রী তার। একহারা খোঁপাটা ভেঙে পড়েছে ঘাড়ের উপরে। ডোগরা মেয়েটিকে আপাদমস্তক একবার দেখে নিয়ে বললেন, বিরক্ত করার জন্য আমি মর্মাহত মিস কাঞ্জিলাল। আপনি সংকোচ বোধ করবেন না ইন্সপেক্টর। আপনার যদি আমাকে কোনো প্রশ্ন করার থাকে তাহলে স্বচ্ছন্দে করতে পারেন। হ্যাঁ, গোটা কয়েক প্রশ্ন আমি আপনাকে করব। দুর্ঘটনার আগে সন্ধেবেলায় আপনি সারাক্ষণ ফ্লোরা কটেজেই ছিলেন? হ্যাঁ, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, তাই বেরোতে পারিনি, বই পড়ছিলাম। তারপর, অর্থাৎ খাওয়া দাওয়ার পরই কি আপনি শুয়ে পড়েছিলেন? না,
খাওয়া দাওয়ার পর আমি সার্সি আটা জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখছিলাম। হঠাৎ কি বলুন? হঠাৎ দেখলাম যে গায়ে বর্ষাতি পরে একজন লোক সেই প্রচন্ড বৃষ্টির মধ্যে ফ্লোরা কটেজ এসে ঢুকলো। আপনি এতে অবাক হয়েছিলেন? নিশ্চয়ই, কারণ এই ঠান্ডা আর বৃষ্টির মধ্যে ওই সময় কোনো আগন্তুককে দেখলে নিশ্চয়ই অবাক হব, তাই না? আগন্তুকটি কে ছিলেন? চিনতে পারিনি, আসলে দোতলা থেকে তার মুখটা আমি দেখতে পাইনি। তখন রাত কটা হবে? বোধহয় 10:30 হবে। অসংখ্য ধন্যবাদ মিস কাঞ্জিলাল। রিয়া ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ পাতাল ভাবছে বাসব, যদিও এই হত্যা রহস্য তদন্তের দায়িত্ব ওর নয়, তবুও এই গোলযোগ নিষ্পত্তি হোক এই ইচ্ছাই বাসবের মনে সদা সর্বদা জাগরুক। খুব ছোটবেলা থেকেই প্রত্যেক খুঁটিনাটি জিনিসের উপরে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া ওর স্বভাব, আর সেই তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি থাকার দরুনই উল্টো প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে যে বিষ্ণুদেব সান্যালের মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে। এই গভীর রাত্রে বাসব আরও গম্ভীরভাবে মাথা ঘামাচ্ছে। যদি কোনো নতুন সূত্রের সন্ধান পায় তাহলে ইন্সপেক্টর ডোগরার তদন্তে অনেক সুবিধা হবে, তাহলেই দিনের আলোর মতো রহস্যটা পরিষ্কার হয়ে যেতে পারে। বাসব ভাবতে থাকে, স্বার্থহীনভাবে কেউ কাউকে এত সুষ্ঠু পরিকল্পনা করে হত্যা করতে পারে না। মিস্টার সান্যালকে হত্যা করে হত্যাকারী প্রচুর লাভবান হয়েছে এই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু লাভের আকারটা কি? হত্যার মোটিভ জানতে পারলেই হত্যাকারীকে ধরা সহজ হবে। এ সত্য অজানা নয় বাসবের, তাই ও এত ভাবছে। যদি চিন্তার সমুদ্রে হাবুডুবু খেয়ে মোটিভের কোনো সন্ধান পাওয়া যায়। একসময় 2টো বাজল। বারান্দার ওয়াল ক্লকের জলদ গম্ভীর শব্দ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাসবের মাথার মধ্যে ঝিলিক খেলে গেল, আশার পরিপূর্ণ ঝিলিক। মোটিভের সন্ধান মনে হচ্ছে যেন পাওয়া গেল। বাসব বিছানার আহ্বানকে আর উপেক্ষা করতে পারলে না। চিন্তাযুক্ত মনের উপর হালকা ভাবের প্রলেপ পড়তেই ঘুম নেমে আসছে 2 চোখে। বাসব বিছানায় আশ্রয় নিল। কিছু বেলা হলে সকলে বেড়াতে বেরুলেন। ফ্লোরা কটেজের অতিথিরা দলবদ্ধ হয়ে মানালির পথে নেমে পড়েছেন। বাসব গেল না, ওর হাতে এখন অনেক কাজ। এই অবসরে কাজগুলো গুছিয়ে রাখতে না পারলে পরে অনেক অসুবিধা হবার সম্ভাবনা আছে। ঘণ্টা 2 পরে সকলে ফিরে এলেন। বাসব তখন নিশ্চিন্ত মনে খবরের কাগজ পড়ছে। বেশ কিছুক্ষণ বেড়ানোর দরুন সকলেরই চঞ্চনে খিদে পেয়েছিল, কাজেই জাঁকিয়ে ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্টের পর সকলে যে যার ঘরে গিয়ে আশ্রয় নিলেন। বাসব অলসভাবে উঠে দাঁড়ালো। ও একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে বারান্দা ধরে এগিয়ে চলল। করাঘাত করল বারান্দার শেষ প্রান্তের ঘরখানার দরজায়। একবার করাঘাতেই দরজা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে অরবিন্দ দত্ত। তিনি বিস্মিত গলায় বললেন, বাসব, তুমি? নমস্কার মিস্টার দত্ত, আপনি কি ব্যস্ত আছেন? ব্যস্ত? কই না। আপনার সঙ্গে জরুরি কিছু কথা ছিল। কি কথা? দরজার করে দাঁড়িয়ে সে কথা বলা যায় না। এসো এসো, ভেতরে এসো, বসো, এইবার বলো। পোস্টমর্টমের রিপোর্টে বলা হয়েছে মিস্টার সান্যাল 10:30 থেকে 12টার মধ্যে মারা গেছেন। তাই নাকি? হ্যাঁ, আমরা মিস কাঞ্জিলারের মুখে শুনলাম তিনি একজন আগন্তুককে রাত 10:30টার সময় সেই দিন এই বাড়িতে ঢুকতে দেখেছিলেন। সেই আগন্তুকটি কে সেই বিষয়ে আপনার মতামতটা একবার জানতে চাই। আমার মতামত? আমি তার কি জানি? জানেন বই কি? বেশ, আমি ব্যাপারটা আরো সরল করে দিচ্ছি। সেদিন রাত্রে ডিনার টেবিলে আপনি আর মিস্টার সুদ অনুপস্থিত ছিলেন। পুলিশকে আপনারা অবশ্য বলেছেন যে আপনারা নিজের ঘরেই ছিলেন, কিন্তু তার কোনো জোরালো সাক্ষী খাড়া করতে কিন্তু পারেননি। তুমি বলতে চাও আমি? হ্যাঁ, আমি ঠিক ওই কথাই বলতে চাই। মিস্টার সুদ সম্বন্ধে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে এ বিষয়ে নিশ্চিন্ত যে আপনি ঝড় বৃষ্টির মাথায় করে বেরিয়েছিলেন এবং ফিরেছিলেন ঠিক 10:30টার সময়।
অরবিন্দ দত্ত নিজের চেয়ার থেকে উঠে বাসবের কাছে এগিয়ে এলেন। গলায় শ্লেষ ঢেলে দিয়ে বললেন, তুমি আমাকে এইভাবে প্রশ্ন করছো কেন বলো তো? তুমি কি শার্লক হোমসের মতো এই খুনের তদন্ত হাতে নিয়েছো নাকি? বাসব গায়ে শ্লেষ না মেখে বলল, এমনও তো হতে পারে পুলিশের পক্ষ থেকে আমাকে এই ব্যাপারে সাহায্য করবার জন্য এক প্রকার অনুরোধ করা হয়েছে। হয়েছে নাকি? বেশ বেশ, কিন্তু তাই বলে তুমি অন্যায় কিছু বললেই যে আমি মেনে নেব তা ভেবে নিচ্ছ কেন? আপনি তাহলে সেদিন রাত্রে বাইরে যাওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করছেন, তাই তো? কিন্তু সে কথাকে যে মিথ্যে প্রমাণিত করছে আপনার ওই ভিজে রেনকোটটা। দেয়ালে টাঙানো ভিজে রেনকোটটার দিকে তাকিয়ে জোরে হেসে উঠলেন অরবিন্দ দত্ত। এই বুদ্ধি নিয়ে শার্লক হোমস হবার শখ? বৃষ্টি তো কাল সকালেও হয়েছে, আমি সেই সময় রেনকোটটা ব্যবহার করেছিলাম। আর এই ভ্যানিটি ব্যাগ, এটাকে কোন যুক্তি দিয়ে কাটাবেন আপনি? বাসব নিজের গায়ের শালের তলা থেকে একটা কালো রঙের ভ্যানিটি ব্যাগ বের করেছে। ততক্ষণে ব্যাগটা দেখি অরবিন্দ দত্তর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি অসংলগ্ন গলায় বললেন, তুমি তুমি ব্যাগটা কোথায় পেলে? যাক, চিনতে পেরেছেন তাহলে। আমি ভাবলাম এটা কেউ বুঝে অস্বীকার করে যাবেন। অরবিন্দ দত্তের মুখের রং একেবারে পাল্টে গেছে। তিনি আমতা আমতা করে বললেন, এই ব্যাগটার সঙ্গে মিস্টার সান্যালের মৃত্যুর কোনো যোগ নেই। নেই নাকি? আমার থিওরি কারেক্ট হয়ে উঠেছে মিস্টার দত্ত। বরফের মধ্যে যেখানে মেয়েটি তলিয়ে গিয়েছিল সেখানে কুড়িয়ে পেয়েছিলেন মিস্টার সান্যাল। এটা তার কাছেই ছিল। এখন হঠাৎের অবস্থান আপনার কাছে সন্দেহজনক নয় কি? এবার স্বীকার করুন যে সেদিন রাত্রে আপনি ঝড়ঝল মাথায় কি করে মিস্টার সান্যালের কাছে গিয়ে এই ভ্যানিটি ব্যাগটা নিয়ে এসেছিলেন। হ্যাঁ। কেন? মানে আসল ব্যাপার আমার কাছে সমস্ত খুলে বলুন মিস্টার দত্ত। পুলিশের কানে কথাটা উঠলে আপনার একেবারে নাজেহাল অবস্থা হবে। কেন আপনি সকলের অলক্ষ্যে ব্যাগটা তার কাছ থেকে নিয়ে এসেছিলেন সেটাই বলুন। তোমার কাছে আর কিছুই লুকোবো না। এই ভ্যানিটি ব্যাগের মধ্যে ছোট্ট একটা বইয়ের ভিতরে অপূর্ব সুন্দর এক মহিলার ছবি ছিল। মহিলাটির নামও তিনি বলেছিলেন, সরোজ মেহরা। সরোজের কথা এতদিন পরে আমি যে এইভাবে শুনতে পাবো ভাবিনি। আমার জীবনে সরোজ যেন ধূমকেতুর মতো এসেছিল, মিলিয়েও গেছিল ঠিক সেইভাবে। তার জীবনের পরিণতির কথা মিস্টার সান্যালের মুখে শুনেই আমার বুকের মধ্যে হাতুড়ি পড়তে লাগলো। তাই সকলের অলক্ষ্যে সেদিন রাত্রে গিয়েছিলাম তার কাছে, সরোজের ব্যাগ আর ছবিটা চেয়ে নিতে। তার স্মৃতিচিহ্নের কিছু নমুনা অন্তত আমার কাছে থাকুক। আপনি সরোজ মেহেরকে চিনতেন? চিনতাম? আমি তাকে ভালোবাসতাম। শুনতে চাও তুমি সে গল্প? বলুন। অরবিন্দ দত্ত বলতে আরম্ভ করলেন, কানপুর থেকে আগ্রায় বদলি হয়েছে অরবিন্দ। তখনও ভারত সরকারের শিক্ষা দপ্তরে তিনি যোগ দেয়নি, উত্তরপ্রদেশ সরকারের অধীনেই কাজ করছে। স্বাধীন মানুষ অরবিন্দ। তার 2 বছর বয়সে মা বাবা মারা গেছেন। বাবা গত হয়েছে 10 বছর বয়সে। ভাই বোন তার ছিল না। মামার বাড়িতে থেকেই সে গ্র্যাজুয়েট হলো। সেজ মামা উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তরে এই ভালো চাকরিটি জুটিয়ে দিয়েছিলেন। তারপর উচ্চকাঙ্ক্ষী ও পরিশ্রমী অরবিন্দ ধাপে ধাপে সিঁড়ি পার হবার মতো প্রমোশনের পর প্রমোশন পেয়ে আজ চাকরির ক্ষেত্রে বেশ উঁচু পদে অধিষ্ঠিত হয়েছে। বেশ কিছুদিন কানপুরে ছিল, আবার বদলি। এই এক ঝামেলা। তুফান এক্সপ্রেসেই সে আগ্রা যাচ্ছে। এই ট্রেনটাই বেশ সুবিধার। বেলা প্রায় 8টার সময় কানপুর ছাড়ে, আগ্রায় পৌঁছায় বিকেলে। বেশ দিনে দিনেই যাওয়া যায়। আরদালি আছে অ্যাটেন্ডেন্ট কামরায়। মালপত্র সমস্ত রেখে তুলে দেওয়া হয়েছে। শীতকাল, চারিধার কুয়াশা ধরে রয়েছে। জানলার কাজগুলো ফেলে দিয়ে অরবিন্দ একটা বই নিয়ে বসল। গাড়ি চলতে আরম্ভ করেছে।
বইয়ে কিন্তু বেশিক্ষণ একাগ্র থাকা গেল না। চোখ জড়িয়ে আসতে লাগলো ঘুমে। সারা রাত ঘুমোবার পর এই সাত সকালে আবার ঘুম। ট্রেনের দুলুনিতে কেমন মাদকতা আছে। অরবিন্দ বার্থের উপর টান হয়ে শুয়ে পড়ল, ঘুমিয়েও পড়ল। ঘুম ভাঙল টুংলায়। দরজায় করাঘাতের শব্দে ঘুম ভেঙে গেল তার। লক করে শুয়েছিল। উঠে গিয়ে দরজা খুলে দিল সে। কামরায় প্রবেশ করল একজন তরুণী, সালোয়ার ও পাঞ্জাবি পরা তার গায়ে, তার উপর কোট, ছোট হাতে সুটকেস, চোখ মুখ শুকনো, রুক্ষ চুলগুলো একেবারে অবিন্যস্ত। দ্বিতীয় লোয়ার বার্তায় বসল সে। একসময় তুফান টুংলা ছাড়ল। মেয়েটি স্থির হয়ে বসে আছে। আর ঘুমোবে না অরবিন্দ। আবার বইটা তুলে নিল। পূর্ণ বেগে ছুটে চলেছে তুফান এক্সপ্রেস। ক্রমে হাতরাস পার হলো। খিদেও পাচ্ছে ওর, অথচ মেয়েটির সামনে খাবার বার করে খেতে কেমন লজ্জা বোধ হচ্ছে অরবিন্দর। অবশ্য পথ চলতে এই ধরনের সেন্টিমেন্টকে প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। তবু সে নিজের এই ভাবটাকে কোনোদিনই জয় করতে পারল না। শেষে কিছুটা সাহস সঞ্চয় করে গলা খাঁকারে দিয়ে অরবিন্দ বলল, শুনুন। ভ্রু কুঁচকে মেয়েটি তাকালো, বলল, বলুন। আপনি বোধহয় লক্ষ্য করে থাকবেন, খাওয়ার সময় কিন্তু অনেকক্ষণ আগেই পার হয়ে গেছে। কথাবার্তা উর্দু হিন্দি মিশিয়ে হচ্ছিল। মেয়েটি যে পাঞ্জাবি সে সম্বন্ধে নিশ্চিত ছিল অরবিন্দ। মেয়েটি বিস্মিত গলায় বলল, আপনি কি বলতে চাইছেন? বলছিলাম আসুন না, খাওয়া দাওয়াটা আমরা সেরে ফেলি। আমার সঙ্গে খাবার নেই। আমার সঙ্গে আছে। আপনার খাবার আমি কেন খেতে যাব? যা আছে তাতে দুজনেরই হয়ে যাবে। আপনি খুব নাছোড়বান্দা ধরনের লোক দেখছি। আমাকে চেনেন না, জানেন না, অথচ খাওয়াবেন। মেয়েটি এবার হেসে ফেলল। খাওয়ালেই বা, আপনাকে চিনি না বটে, তবে আলাপ করলেই পরিচিত হয়ে পড়ব। তা বটে। অরবিন্দ বুঝতে পারল মেয়েটি অত্যন্ত সপ্রতিভ। সে আর কথা না বাড়িয়ে টিফিন ক্যারিয়ারের ঢাকনা খুলল। মেয়েটা এগিয়ে এসে খাবার ভাগ করল। খেতে খেতে গল্প চলতে লাগল। কথায় কথায় মেয়েটি অরবিন্দর পেশা ও গন্তব্যস্থল জেনে নিল। মেয়েটি অবশ্য তার ব্যক্তিগত প্রশ্নের উত্তরগুলো এড়িয়ে গেল। শুধু অরবিন্দ জানতে পারল সে দিল্লি যাচ্ছে। আগ্রা নিকটবর্তী হচ্ছে। আগ্রা ক্যান্টনমেন্টের ট্রেন থামতেই অরবিন্দ নেমে পড়ল। হাসি মুখে বলল, চলি মিস মেহরা, যদি বিরক্ত করে থাকি ক্ষমা করবেন। মেয়েটির নাম সরোজ মেহের। সরোজ সহজভাবে বলল, দাঁড়ান, আমিও নামবো। আপনি নামবেন কেন? আপনার তো দিল্লি যাওয়ার কথা। মত পাল্টেছি, এখানেই নামবো বলে ঠিক করলাম। আচ্ছা, খামখেয়ালি বটে। যাই হোক। অরবিন্দ অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। সরোজ প্ল্যাটফর্মে নেমে আবার বলল, আমার কাছে টিকিট নেই, কিন্তু আমি টিকিটহীন অবস্থায় ট্রাভেল করছিলাম। আপনি আমার সঙ্গে আসুন। অরবিন্দ সরোজকে নিয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে এলো। তাকে একটা চেয়ারে বসিয়ে প্রশ্ন করল, ব্যাপারটা কি বলুন তো? নির্বিকারভাবে সরোজ বলল, ব্যাপার আবার কি? দিল্লিতে অনির্দিষ্টভাবে যাচ্ছিলাম, না হয় আগ্রাতেই নেমে পড়তাম। এতে আর ক্ষতি বৃদ্ধি কি হলো বলুন? কিন্তু এ তো কোনো কাজের কথা নয়। আগ্রাতে আপনার কোনো পরিচিত লোক আছে? উঠবেন কোথায়? আছে। আপনি কেন? আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে, এ কথা অস্বীকার করতে চান নাকি? আমি? বিস্ময়ে হতবাক হয়ে যায় অরবিন্দ। অগত্যা স্টেশন থেকে বেরুলো অরবিন্দ সরোজকে সঙ্গে নিয়ে। এরপর সরোজ থেকে গেল ওরই কাছে। কথাটা যত সহজে বলা গেল, সমস্ত ব্যাপারটা তত সহজে রূপ নেয়নি। কিন্তু একটি যুবকের সঙ্গে একটি অবিবাহিত তরুণীর একসঙ্গে বসবাস করাটা শুধু যে দৃষ্টিকটু তাই নয়, অস্বস্তিকরও বটে।
শোভন সমাজ থেকে বেশ কিছুটা দূরে ওরা বাসা বাঁধল। অরবিন্দ ধরে নিয়েছিল সরোজের মাথায় কিছুটা গোলমাল আছে, নইলে এভাবে কেউ। যাই হোক, সময় কেটে চলল, দুজনের মধ্যে অন্তরঙ্গতা বাড়ল। একদিন অরবিন্দ বলল, আমরা তো এবার বিয়ে করে ফেলতে পারি। না। কেন? আমাদের দুজনের বিয়ে হতে পারে না বলে। কিন্তু দিন আরো গড়িয়ে গেছে। অরবিন্দ লক্ষ্য করছে ইদানিং সরোজের শরীর তেমন ভালো নেই, কেমন মনমরা হয়ে পড়েছে। সরোজের হাজার আপত্তি থাকা সত্ত্বেও ডাক্তারকে ডাকা হলো। ওর শরীর পরীক্ষা করে ডাক্তার অভিমত প্রকাশ করলেন সে 7 মাস প্রেগনেন্সি। অরবিন্দ অনুনয় করে বলল, এবার আমাদের বিয়েটা করে ফেলতেই হবে। সরোজ গম্ভীরভাবে বললে, কিন্তু তুমি তো আমায় কোনো মতেই বিয়ে করতে পারো না। কেন? আমি যে বিবাহিতা। তুমি বিবাহিতা? রাত হয়েছে, এখন শুয়ে পড়ো। কাল সকালে আমি তোমায় সমস্ত বুঝিয়ে বলবো। সকালে কিন্তু সরোজকে বাড়ির আর কোথাও খুঁজে পাওয়া গেল না। চিরদিনের মতো ও অরবিন্দর কাছ থেকে বিদায় নিয়েছে। নিজের কাহিনী শেষ করলেন অরবিন্দ দত্ত। বাসব গুম হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর বলল, ধন্যবাদ মিস্টার দত্ত। শেষ পর্যন্ত আপনি যে আমার কাছে অকপটে সমস্ত কথা বললেন, তাতে আমি খুশি হলাম। ভরসা করা যায় আপনার কাহিনীর মধ্যে থেকে সূত্র সংগ্রহ করে হত্যাকারীকে কাছে পেতে আমাদের অনেক সুবিধা হবে। এখন আমি আসি, ছবিখানা আপাতত আমার কাছেই থাক। বাসব ঘর থেকে নিষ্ক্রান্ত হল। নিজের রুক্ষ চুলগুলো পেছনে ঠেলতে ঠেলতে রণদেব তাকালো মালার দিকে। মালার মুখও শুকিয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ হলো ও এ বাড়িতে এসেছে, কয়েকদিন ধরেই আসছে সাংসারিক বিলি অবস্থা করার জন্যে। নইলে রণদেব যেভাবে ভেঙে পড়েছে তাতে হয়তো ওর খাওয়া দাওয়াই হতো না। মালা মুখ তুলল, মোলায়েম গলায় বলল, কিছু বলছো না যে? কি বলবো বলো? এইভাবে মনমরা হয়ে থাকলে চলবে? তুমি আমার মনের অবস্থা বুঝতে পারছো না মালা। আমি নিজেও জানতাম না যে বাবাকে আমি এত ভালোবাসি। মালা খুব কাছে সরে এলো ওর, বলল, তুমি না জানলেও আমি জানতাম তুমি তাকে কত ভালোবাসতে। আমাদের দুজনেরই একমাত্র অবলম্বন বাবা, আমাদের যে মা নেই। এই সময় ঘরে প্রবেশ করলেন শামশের রায়। মালা সরে এলো রণদেবের কাছ থেকে। মিস্টার রায় বললেন, দেব, খুবই ভেঙে পড়েছো তুমি, কিন্তু এখন ওভাবে ভেঙে পড়লে তো চলবে না। তোমাকে শক্ত হতে হবে দেব। আপনি হয়তো ঠিকই বলছেন, কিন্তু একটা কথাকে আমি কিছুতেই মন থেকে মানতে পারছি না। বাবার মতো নির্বিরোধ লোককে কেউ খুন করতে পারে? এই কথার উত্তর দেবার অবকাশ পেলেন না মিস্টার রায়। বাসব ঘরে এলো ও তিনজনের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, আপনাদের তিনজনের সঙ্গে আমার কিছু কথা আছে। প্রশ্নগুলো আমি সকলের সামনে করব না। মিস্টার রায়, আপনি আমার সঙ্গে পাশের ঘরে আসুন। রায়কে নিয়ে বাসব পাশের ঘরে এলো। মিনিট কয়েক পরে মিস্টার রায় পাশের ঘর থেকে ফিরে এলেন। বাসব এবার আহ্বান করল মালাকে। মালার সঙ্গে কথা শেষ হলে সব শেষে ডাকল রণদেবকে। মিনিট 5 বেশি কথা বাসব বলল না। তারপর ফিরে এলো এ ঘরে, বলল, এখন আমি চলি। কয়েক মিনিটের মধ্যে আপনাদের বিরক্ত করে গেলাম। ভালো কথা, সন্ধ্যার সময় আপনারা ফ্লোরা কটেজে উপস্থিত থাকবেন, কোথাও যাবেন না। কিন্তু হত্যাকারীকে? আমরা সে সম্বন্ধে তো এখনো অন্ধকারে রয়েছি মিস্টার ব্যানার্জি। বাসব ঘর থেকে নিষ্ক্রান্ত হল। সন্ধ্যা তখন হয়ে এসেছে। ফ্লোরা কটেজে ড্রয়িং রুমে বসে আছে বাসব। নিম্ন সুরে কথাবার্তা বলছেন। বাসবও আছে। মিস্টার রায় রণদেব ও মালাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। অতুল মুখার্জি বসতে অনুরোধ করলেন তিনজনকে। ইন্সপেক্টরও এলেন ঠিক এই সময়। একটা কোচে বসতে বসতে বললেন,
আজ এই সময় আমি আপনাদের একত্রিত হতে কেন বলেছিলাম নিশ্চয়ই আপনারা অনুমান করেছেন। আমি কিন্তু ঠিক কি বুঝতে পারছেন না, তাই তো? বেশ, আমি আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে বলার ভার বাসববাবুকে দিচ্ছি। মিস্টার ব্যানার্জি। বাসব যেন তৈরি হয়েছিল, উঠে দাঁড়ালো। সকলের দিকে তাকিয়ে নিয়ে বাসব বলল, আমাদের সামনে এখন একটিমাত্র প্রশ্ন রয়েছে, তা হলো মিস্টার সান্যালকে কে খুন করেছে। আমি এই সম্বন্ধেই আপনাদের কিছু বলতে চাই। কেউ কিছু বললেন না। বাসব বলতে আরম্ভ করল, খুন করা আর ঘটিবাটি চুরি করা এক নয়। একটি খুনের পিছনে থাকে অনেক পরিকল্পনা, দুর্জেয় সাহস ও প্রচুর স্বার্থ। এখানে অর্থাৎ বিষ্ণুদেব সান্যালকে যে হত্যা করেছে সে এই তিনটি সূত্রকে অতিক্রম করে যেতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে সে কে। আমাদের প্রথম খতিয়ে দেখতে হবে পুরো ব্যাপারটা। মিস্টার সান্যাল মারা যাওয়ার আগের দিন আমাদের একটা গল্প বলেছিলেন। আজ এখন আমি আপনাদের আরেকটা সত্য ঘটনামূলক গল্প বলবো। অবশ্য গল্পটি পুরোপুরি সত্য হলেও আমি তার আকার খাড়া করেছি কিছুটা অনুমানের উপর নির্ভর করে। যৌবনে মিস্টার সান্যাল যখন মানালিতে বেড়াতে এসেছিলেন তখন সত্যিই তিনি একটি মেয়েকে বরফের মধ্যে ডুবে যেতে দেখেছিলেন। শুধু তাই নয়, যে পুরুষটি ওইভাবে মেয়েটিকে হত্যা করল তাকেও তিনি চিনে রেখেছিলেন। পরবর্তীকালে তাকে তিনি বার কয়েক দেখেও ছিলেন, কিন্তু সে যে হত্যাকারী এ কথা কারোর কাছে তিনি প্রকাশ করেননি। কেন করেননি এখন সে সম্বন্ধে কিছু বলা খুবই কষ্টকর। হত্যাকারীর অবশ্য ধারণা ছিল তার কুকার্য সচক্ষে দেখলেও সান্যাল তাকে চিনতে পারেননি। যাই হোক, সময় কেটে যাচ্ছিল। হঠাৎ সেদিন মিস্টার সান্যাল কল্পচ্ছলে ঘটনাটা বিবৃত করে এমন একটা ইঙ্গিত দিলেন যাতে পরিষ্কার মনে হলো তিনি হত্যাকারীকে চেনেন এবং যে কোনো মুহূর্তে তার নাম প্রকাশ করে দিতে পারেন। বলাই বাহুল্য, এবার আপনারা বুঝতে পেরেছেন হত্যার উদ্দেশ্যটা কি। হত্যাকারী নিজের একটা কুকাজ ঢাকা দিতে গিয়ে আর একটা কুকাজে লিপ্ত হয়ে পড়ল, কিন্তু সে অত্যন্ত চতুরতার সঙ্গে মিস্টার সান্যালকে হত্যা করল। দীর্ঘদিন ধরে তার সঙ্গে চেনা জানা থাকার দরুন হত্যাকারীর অজানা ছিল না যে তিনি রাত্রে শোবার সময় কেরোসিনের বাতি জেলে ঘুমান। হত্যাকারী এই অভ্যাসটাকে চমৎকারভাবে কাজে লাগালো। মিস্টার সান্যাল ঘুমিয়ে পড়বার পর শাটার সিস্টেমের জানলার পাল্লা কোনো রকমে খুলে সে ঘরে ঢোকে। তারপর ল্যাম্পের চিমনির উপর জেলিগনাইট ভরা একটা দেশলাইয়ের বাক্স চুপচাপ রেখে সেখান থেকে সরে পড়ে। কিছুক্ষণের মধ্যেই জেলিগনাইটের বিস্ফোরণ হয় আর মিস্টার সান্যাল মারা যান। বিস্ফোরণের শব্দ কিন্তু কারোর কানে যায়নি, কারণ সেদিন ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল। এখানে একটা কথা বলা হয়নি, মারা যাওয়ার আগেই মিস্টার সান্যালের সঙ্গে একজনের দেখা হয়েছিল। সে তার কাছে গিয়েছিল সরোজ মেহেরের ছবিখানা চেয়ে নিতে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি বরফের মধ্যে যে মেয়েটিকে ডুবিয়ে মারা হয় তার নাম সরোজ। এই লোকটিও সরোজ দৈবাত পরিচিত হয়ে দুজনে দুজনের প্রতি আকৃষ্ট হয় এবং একই সঙ্গে আগ্রায় থাকে বেশ কিছুদিন। মেয়েটির মা হবার সম্ভাবনা দেখা দিলে লোকটি তাকে বিয়ে করতে চায়, কিন্তু সরোজ রাজি হয় না, কারণ সে নাকি বিবাহিতা। এবং এর পরের দিনই লোকটির কাছ থেকে চিরদিনের মতো অদৃশ্য হয় সরোজ মেহের। মিস্টার সান্যাল খুন হয়েছেন, কিন্তু আবার এই প্রশ্নটাই সমস্ত কিছুকে ঝাঁপিয়ে মনের মধ্যে চেপে বসেছে হত্যাকারীকে। তোমার বোধহয় অজানা নেই হত্যাকারী কে। আপনার তাই মনে হয় নাকি? বাসব, ধৈর্যের শেষ সীমায় এসে পড়েছি। তুমি কেন বুঝতে পারছো না? তোমার যদি সত্যি জানা থাকে কে সেই হত্যাকারী, তাহলে তাহলে তার নাম বলে আমাদের উৎকণ্ঠা দূর করো। বাসব আর একবার সকলের দিকে তাকিয়ে নিয়ে বলল, সকলে একটু ধৈর্য ধরুন। হত্যাকারীর নাম প্রকাশিত হবার আগে আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই। ছবি দেখাবেন? আকাশ থেকে পড়লেন শামশের রায়।
হ্যাঁ, আপনারা শুধু ছবির মধ্যেকার মানুষটিকে চিনেন কিনা আমাকে জানাবেন। বাসু পকেট থেকে একটা ফটোগ্রাফ বের করে আবার বলল, মিস্টার রায়, দেখুন তো। মিস্টার রায় এগিয়ে এসে ছবিখানা দেখলেন। আজ সকালেই তো আপনি আমাকে আলাদা ডেকে নিয়ে গিয়ে ছবিখানা দেখিয়েছিলেন, তখনও তো বললাম আমি একে চিনি না। ও হ্যাঁ হ্যাঁ, মামা তুমি? না। মিস্টার সুদ? না। অরবিন্দবাবু দেখুন তো চেনেন কিনা। কাঞ্জিলাল ছবিখানা দেখলেন। চিনি, সরোজ মেহরার ছবি। মালা দেবী, আপনি সরোজ মেহরা বলে কাউকে চেনেন? চিনি, আমার মার ছবি। এই ছবি তো আপনি আজ সকালেই আমাকে একলা ডেকে দেখিয়েছিলেন, কিন্তু আপনি আমার মার ছবি পেলেন কোথা থেকে? আপনার মাকে আপনি দেখেছেন? না, আমি যখন মাত্র কয়েকদিনের, তখন আমার মা মারা যান। আমি শুধু তার ছবি দেখেছি। এরকম অদ্ভুত ব্যাপার কোথাও দেখেছেন ইন্সপেক্টর? মিস্টার রায় নিজের স্ত্রীর ছবি দেখে চিনতে পারলেন না, অথচ মালা দেবী নিজের মাকে চিনতে ভুল করছে না। বিচিত্র না? ব্যাপারটা গোলমেলে ঠেকছে বটে মিস্টার রায়। আপনি এ সম্বন্ধে কোনো মন্তব্য করবেন? শামশির রায়ের মুখ কালো হয়ে এলো। তিনি তীব্র গলায় বললেন, কি সমস্ত গোলমেলে কথা বলছেন আপনারা? দেখুন, মালা তার মাকে কোনোদিনও দেখেনি, তার ভুল হওয়ার স্বাভাবিক। ভুল যে হয়নি তার প্রমাণ মালা দেবীকে একান্তে ডেকে নিয়ে গোটা কয়েক প্রশ্নের মাধ্যমে আমি জানতে পেরেছি আপনি তাকে বহুবার সরোজ মেহরার ছবি দেখিয়ে তার মা বলে পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, এই ছবিখানা যে আপনি তুলেছেন তার স্বীকৃতি স্বরূপ ছবির পেছন দিকে আপনার নাম কিন্তু সই করা রয়েছে। অস্পষ্ট হলেও আমি পড়তে পেরেছি। কাজে আপনার এখন নিশ্চয়ই অনুমান করে নিতে কষ্ট হচ্ছে না মিস্টার রায়, আমি যে শুধু আপনার স্ত্রীর হত্যার কথা ও হাসপাতাল থেকে মেয়ে চুরির কথাই জানি তাই নয়। এই কথাগুলোর সঙ্গে যদি আপনার নাম প্রকাশ হয়ে পড়ে, তাই মিস্টার সান্যালকে আপনি কিভাবে হত্যা করেছেন তাও আমার জানা। কি একটা বলতে গিয়ে ও বলতে পারলেন না মিস্টার রায়। তিনি মাথা নত করলেন। মালা আত্মচিৎকার করে উঠল, বাবা তুমি? ইন্সপেক্টর এগিয়ে গেলেন শামশির রায়ের দিকে। বাসব নিজের কাহিনী শেষ করল। শৈবাল বলল, খুব কিছু ইন্টারেস্টিং কেস নয়, সাদা মাটা একটা রহস্য বলা যায়। এই কেসটাই তখন আমি সলভ করতে পেরেছিলাম। এই তো আমার ক্রেডিট ডাক্তার। এরপর থেকেই অবশ্য আমার ডাক্তারি পড়া মাথায় উঠল। আমি রহস্যের খুঁজে ঘুরে বেড়াতে লাগলাম। একটা কথা আমার মনে পড়ল। আচ্ছা, আপনি শামশের রায়ের বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ তো সংগ্রহ করতে পারেননি, তাই না? না, তা পারিনি। তবে তাতে অসুবিধা হয়নি, কারণ মিস্টার রায় থানায় গিয়ে নিজের দোষ স্বীকার করেছিলেন। তার স্ত্রী সরোজের নাকি চরিত্র ভালো ছিল না। নিজের বিবাহিত পরিচয় লুকিয়ে মেহরা উপাধির আড়ালে সে বহুজনকে এক্সপ্লয়েট করে বেরিয়েছে। প্রথমে এই সমস্ত কথা জানতেন না মিস্টার রায়। একদিন তিনি সমস্ত কিছু বুঝতে পারলেন। হঠাৎ সরোজ কয়েক মাসের জন্যে অদৃশ্য হয়েছিল। তার কাছে যখন ফিরে এলো তখন সে অন্তঃসত্ত্বা। রাগ সামলাতে পারলেন না তিনি। হাসপাতালে মেয়ের জন্ম হওয়ার পরই সরোজকে তিনি খুন করলেন। তারপরের ঘটনা তোমরা শুনেছ। মালা তাহলে অরবিন্দ দত্তের মেয়ে ছিল? হয়তো। এক হিসেবে মিস্টার রায়কে মহান বলতে হবে। সব জানা সত্ত্বেও তিনি তাকে মেয়ের মতো করে মানুষ করেছিলেন। ওখানেই মনস্তত্ত্বের খেলা। গলা শুকিয়ে উঠেছে ডাক্তার, ফ্লাক্স থেকে চা ঢালো তো। দুন এক্সপ্রেসের গতি ক্রমশ মন্থর হয়ে আসছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই প্রিয় মানুষদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলবেন না।
তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।